এক মহিলা তার ছোট্ট ছেলেকে নিয়ে হোটেল রুম ভাড়া নেয়। তবে পরের দিন তারা চলে গেলে বাড়িওয়ালা লক্ষ্য করে সেই রুমে থাকা মিউজিক প্লেয়ারটা রক্তে লাল হয়ে আছে। এরপর সে সিসিটিভি ফুটেজ চেক করলে যা দেখে তাতে তার শরীর শিউরে ওঠে। আসলে কি হয়েছিল ওই রুমে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। সো হ্যালো ভিউয়ার, সঙ্গে আমি অনিমেষ, আর আজকে সিরিজ দ্য ফ্রগ। মুভি শুরু হয় আর আমরা ইয়াংহা নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে একটা লন্ড্রিতে এসেছে কিছু জামা কাপড় ধোয়ার জন্য। কিছুক্ষণ পর সেখানে ইয়াংহার বন্ধু ইয়াংচে আসে। ইয়াংচেরও ভ্যাকেশন রেন্টাল হাউসের বিজনেস আছে। ইয়াংচে বলে এখানে একটা জঙ্গলি শুয়োর দেখা গেছে আর এতে টুরিস্টদের ক্ষতি হতে পারে, তাই কিছুদিন আমাদের হোটেলটা বন্ধ রাখা উচিত। অন্যদিকে আমাদের সাং জুং নামের এক ব্যক্তিকে দেখানো হয়। সে লেক ভিউ মোটেল নামের একটা হোটেলের মালিক। একটু পরে হোটেলে তার স্ত্রী উন কিয়ং আসে। এরপর কিছু গেস্ট রিসেপশনে আসে হোটেল থেকে চেক আউট করার জন্য। তখন সাংজুং তাদের জিজ্ঞাসা করে রুম কেমন ছিল। তারা জানায় খুব ভালো। গেস্ট চলে গেলে সাংজুং এবং তার স্ত্রী দুজনে মিলে হোটেলের রুমগুলো পরিষ্কার করা শুরু করে। অন্যদিকে ইয়াংহা রাস্তা দিয়ে আসার সময় একটা গাড়ি দেখতে পায়, যেটা একটা গাড্ডাতে আটকে গেছিল। তখন সে গাড়ি থেকে নেমে দেখে ওই গাড়িতে একটা মহিলা এবং বাচ্চা বসে আছে। এরপর সে ওই গাড্ডা থেকে গাড়িটা বের করে দেয় এবং তারপর লন্ড্রিতে চলে যায় জামা কাপড় আনার জন্য। ইয়াংহা লন্ড্রি থেকে ফিরে এসে দেখে রাস্তায় দেখতে পাওয়া সেই মহিলা এবং বাচ্চাটি তার হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। আসলে ইয়াংহার বন্ধু ইয়াংচে তাদেরকে ইয়াংহার হোটেলে নিয়ে এসেছে, কারণ তার রেন্টালে এসিটা খারাপ হয়ে গেছে। ওই মহিলাটির নাম হলো জিওন উই সিওন এবং বাচ্চাটির নাম হলো সিওন। ইয়াংচে উই সিওনকে একটা রুম দেখায়, যেটি উই সিওনের পছন্দ হয়। এরপর উই সিওন পাশের রুমে একটা মিউজিক প্লেয়ার দেখতে পায়। সে ইয়াংহোকে জিজ্ঞাসা করে এই মিউজিক প্লেয়ারটা কি ভালো আছে। তখন ইয়াংহা উই সিওনের রুমে ওই মিউজিক প্লেয়ারটা দিয়ে আসে। অন্যদিকে ইয়াংচে এবং সিওন একসাথে ওয়াটার গান নিয়ে খেলতেছিল। তবে হঠাৎ করেই সেখানে বৃষ্টি শুরু হয়। এরপর ইয়াংহাও তাদের সঙ্গে খেলতে শুরু করে। তবে বৃষ্টি জোরে চলে আসায় তারা সিওনকে তার রুমে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা এক ব্যক্তিকে দেখতে পাই, যে ওই প্রবল বৃষ্টিতে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। তবে ব্যক্তিটি লক্ষ্য করে তার গাড়ির পেট্রোল প্রায় শেষ হয়ে এসেছে, তাই সে কাছাকাছি হোটেল আছে দেখে সেদিকে গাড়িটা নিয়ে যায়। সাংজুং দূর থেকেই ওই লোকটির গাড়ি দেখতে পায় এবং ছাতা হাতে নিয়ে লোকটিকে তার হোটেলে নিয়ে আসে। লোকটি সেকেন্ড ফ্লোরে একটা রুম ভাড়ায় নেয়। পরের দিন সকালে সাংজুং এর স্ত্রী হোটেলে আসে এবং সাংজুংকে বাড়ি চলে যেতে বলে। সিন এখান থেকে থঙ্গ পুলিশ স্টেশনে শিফট হয়। ইয়ানবু মিন নামের একটা মেয়ে স্টেশনে আজ নতুন জয়েন করেছে। তবে নতুন হওয়ায় তাকে কেউ খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। এই সময় স্টেশনে একটা কল আসে। বুমিন ফোন তুললেও ওপাশ থেকে কোনো আওয়াজ শুনতে পায় না। আমরা দেখি ফোনটা উন কিয়ং করেছে এবং সে কিছু একটা দেখে খুবই আতঙ্কিত ছিল, যার ফলে তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। ফোনটা এমনি এমনি কেটে যাওয়ায় বুমিনের সন্দেহ হয়, তাই সে ওই নম্বরে ঘুরে ফোন করে। অন্যদিকে সাংজুং তার বন্ধুর দোকানে আসে এবং তার সাথে নুডলস খেতে থাকে। কিন্তু এই সময় তারা দেখে পুলিশের কয়েকটি গাড়ি খুব দ্রুত গতিতে কোথাও যাচ্ছে। সাংজুং তার বন্ধুর সাথে হোটেলে এসে দেখে সেখানে প্রচুর ভিড় হয়েছে এবং সেখানে পুলিশ ও মিডিয়াও এসেছে। সে কিছু বুঝতে না পেরে হোটেলের ভেতরে যায়। পুলিশ সাংজুংকে একটা ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে কাল রাতে কি এই ব্যক্তি হোটেলে এসেছিল। সাংজুং জিজ্ঞাসা করে কেন, এ কি করেছে। তখন পুলিশ জানায় এর নাম চিয়েন চোল এবং এই ব্যক্তি একজন সিরিয়াল কিলার, আর কাল রাতে সে একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। আসলে আগের দিন রাতে সাংজুং রিসেপশনে ঘুমিয়ে পড়েছিল। সেই সময় কিলারটা নিচে আসে এবং সাংজুংকে ঘুমন্ত অবস্থায় দেখে হোটেল থেকে বেরিয়ে যায়। এরপর তার গাড়ির ডিক্কি থেকে একটা মেয়ের মৃতদেহ বের করে সেটিকে নিয়ে নিজের রুমে চলে যায়। সাংজুং ওপরে গিয়ে দেখে পুলিশ রুমটাই ইনভেস্টিগেশন করছে এবং বিছানার উপর একটি মেয়ের দেহের বিভিন্ন অংশ কাটা অবস্থায় পড়ে আছে, যেটা দেখে সে একদম হতবাক হয়ে যায়। অন্যদিকে ইয়াংহা সকালে ঘুম থেকে উঠে মার্কেটে যায়। এই সময় তার মেয়ে তাকে ফোন করে বলে আগামী সপ্তাহে সে বাড়ি ফিরছে এবং তার সাথে তার এক বন্ধু আসবে। এরপর ইয়াংহা হোটেলে ফিরে দেখে গেস্টরা চলে গেছে এবং যাওয়ার সময় তার টেবিলের উপরে রুমের ভাড়াটা রেখে গেছে। তবে সে মিউজিক প্লেয়ারটি বন্ধ করতে ভুলে গিয়েছিল। ইয়াংহা মিউজিক প্লেয়ারটিকে বন্ধ করে সেটিকে গুছিয়ে যখন রুম থেকে বেরিয়েই যাবে, তখন সে লক্ষ্য করে তার হাতে রক্ত লেগে আছে। তখন সে মিউজিক প্লেয়ারের সিডিটা আবার বের করে এবং দেখে সিডির পেছনটা রক্তে লাল হয়ে আছে। রক্ত দেখে ইয়াংহা ভয় পেয়ে যায় এবং সে হোটেল থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে। এখান থেকে সিন আগের দিন রাতে শিফট হয়। সিওন নুডলস খেতে খেতে উই সিওনকে জিজ্ঞাসা করে আন্টি আমার বাবা কবে আসবে, অর্থাৎ এই মেয়েটি সিওনের মা নয়। এর উত্তরে উই সিওন জানায় আগে খাবারটা শেষ করো, তারপরে বলবো। কিন্তু তারপরেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। উই সিওন সেই মিউজিক প্লেয়ারের ক্যাসেটটা দিয়ে বাচ্চাটিকে নির্মমভাবে হত্যা করে। এখান থেকে সিন বর্তমানে ফিরে আসে। এক পুলিশ অফিসার গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার সামনে একটা গাড়ি চলে আসে। তবে তিনি কোনো মতে নিজের গাড়িটাকে সামলে নেন। এরপর পুলিশ অফিসারটি
গাড়ি থেকে নামলে আমরা দেখি সামনের গাড়িটি ইয়াং হা চালাচ্ছিল। সে পুলিশ অফিসারকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে বলতে পারে না। এরপর ইয়াং হা নিজের হোটেলে ফিরে আসে। তখন ইয়াংচে তার রুমে শুয়েছিল। ইয়াংচে বলে, এতক্ষণে গেস্টরা নিশ্চয়ই চলে গেছে, চলো দুজন মিলে রুমটা পরিষ্কার করি। কিন্তু ইয়াংহা তার বন্ধুকে মিথ্যে বলে। সে বলে গেস্টরা এখনো যায়নি, তারা শুয়ে আছে। এরপর সে পুরো রুমটা তল্লাশি করে, তবে সে খুনের কোনো চিহ্ন সেখানে পায় না। কিন্তু সে যখন বাথরুমে ঢোকে তখন তার নাকে একটা বাজে গন্ধ লাগে, তবে সেখানেও সে তেমন কিছু খুঁজে পায় না। সবকিছু একদম চকচকে পরিষ্কার ছিল। এরপর ইয়াংহা তার গাড়ির সামনের ক্যামেরাতে ওঠা ফুটেজ চেক করলে সেখানে সে দেখে সকালে হোটেল থেকে যাওয়ার সময় মেয়েটি একাই তার গাড়িতে উঠেছিল এবং তার সাথে বাচ্চাটা ছিল না। এটা দেখে ইয়াংহার সন্দেহ হয়। সে মনে করে হয়তো মেয়েটি তার বাচ্চাটাকে মেরে ফেলেছে। ইয়াংহা পুলিশকে ফোন করতেই যাবে, তখনই তার মনে হয় সে যেটা ভাবছে সেটা ভুলও হতে পারে, আর যদি সত্যিও হয় তাহলে তো তার হোটেলের বদনাম হয়ে যাবে। তাই সে সবকিছু ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পুরো রুমটি একেবারে পরিষ্কার করে আগের মতো করে ফেলে। এরপর সে প্রতিবারের মতো কাপড় ধোয়ার জন্য লন্ড্রিতে যায়। লন্ড্রিওয়ালা বলে, কি ব্যাপার, আজ টাওয়েল কম এনেছো? ইয়াংহা এরপর বাড়িতে এসে সারা বাড়িতে টাওয়েলটা খুঁজতে থাকে এবং অবশেষে সেটা ছাদে পায়। ওই টাওয়ালটা দিয়েই সিয়ন আগের দিন গা মুছেছিল। ইয়াংহা এরপর ওই টাওয়েল, ক্যাসেটের খাপ এবং তাদের ফেলে যাওয়া আরো কিছু জিনিসপত্র জড়ো করে সেগুলিকে পুড়িয়ে দেয়। সিন এখান থেকে মোটেলে শিফট হয়। এমন নৃশংস হত্যাকাণ্ড দেখে উন কিয়ং এর শরীর খারাপ হয়ে পড়ে, যার ফলে পুলিশ তদন্তের জন্য সাংজুংকে থানায় নিয়ে যায়। সারাদিনের ধকল কাটিয়ে রাতে সাংজুং বাড়ি ফিরে তার বন্ধুর সাথে মদ্যপান করছিল। সাংজুং বলে, লোকটি আসতে যায়নি, তখন খুব বৃষ্টি পড়ছিল, তাই আমি জোর করেই ওনাকে ডেকে নিয়ে আসি। সাংজুং এর বন্ধু বলে, তুই কি এইসবের জন্য নিজেকে দায়ী করছিস? তখন সাংজুং বলে, এরপর হয়তো আর কোনো গেস্ট আমাদের মোটেলে আসবে না। সাংজুং এর বন্ধু বলে, বার বা নাইট ক্লাবে এরকম ঝামেলা ও খুনোখুনি মাঝে মধ্যেই হয়ে থাকে, কিছুদিন পর মানুষ সবকিছুই ভুলে যায়, তাই তুই এসব নিয়ে চিন্তা করিস না। তবে শেষমেশ সাংজুং এর আশঙ্কাই সত্যি হয়। তার হোটেলে ধীরে ধীরে টুরিস্ট আসা বন্ধ হয়ে যায়। কিছুদিন পর পুলিশ চিয়েন চোলকে গ্রেপ্তার করে, যার ফলে খবরটি খুব দ্রুত মিডিয়াতে ছড়িয়ে পড়ে। পুরো দেশ মোটেলের ঘটনাটি জানতে পারে, এমনকি সবাই এই মোটেলটিকে মার্ডার মোটেল বলে ডাকতে শুরু করে। অন্যদিকে ইয়াংহা তার স্বাভাবিক লাইফে ফিরে আসার জন্য সব রকম চেষ্টা করতে থাকে, কিন্তু তার রাতে ঘুম আসতো না, কারণ সে সবসময় এটাই চিন্তা করত এরপরে তার দরজায় কে কড়া নাড়বে, পুলিশ নাকি ওই সাইকো কিলার। তবে দেখতে দেখতে মাসের পর মাস কেটে যায়, ওই বাচ্চার খোঁজে কেউ আসে না। এতদিনে ইয়াংহার মন থেকে মেয়েটির সব ছবি প্রায় মুছে গিয়েছিল। সে ওই ঘটনাটিকে একটা খারাপ স্বপ্ন ভাবতে শুরু করেছিল। অন্যদিকে সাংজুং জীবনযাপনের জন্য একটা কাঠের মিলে কাজ করা শুরু করে এবং তার স্ত্রী একটি রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করত। রেস্টুরেন্টে কাজ করার পর উইকিয়ং প্রতিদিন গিয়ে হোটেল পরিষ্কার করত, এই আশায় যে কোনো না কোনো দিন কোনো গেস্ট সেখানে ঠিক আসবে। সাংজুং তার স্ত্রীকে বলে, 6 মাস হয়ে গেল মোটেলে কোনো গেস্ট আসছে না, আমার মনে হয় মোটেলটা বিক্রি করে দেওয়া উচিত। একথা শুনে উইকিয়ং খুব রেগে যায়। সে বলে, ইনকাম বলতে আমাদের আছেটাই বাকি, আমার আয় দিয়ে সংসারটা চলে, এছাড়াও এখনো হোটেলের লোন বাকি আছে, আর তুমি যা পাও সেটা তো কোনো কাজেই লাগে না। এরপর আমাদের ছেলে হাই স্কুলে পড়বে, তার স্কুলের খরচ কোথা থেকে দেব? রাস্তাঘাটে সবাই পেছন থেকে টিটকিরি করে, অন্যান্য গার্ডিয়ানরাও মোটেল নিয়ে ঠাট্টা তামাশা করে। আমি এত যন্ত্রণা সহ্য করেছি, হোটেলটা কি এত সহজে বিক্রি করে দেওয়ার জন্য? এসব শুনে সাংজুং এর বন্ধু জাং দু উইকিয়ংকে বলে, তুমি সাংজুংকে এরকম বলছো কেন, তার কি দোষ? এই সময় সাংজুং জং দুকে টেনে বলে, তুই আমাদের মধ্যে নাক গলাচ্ছিস কেন? এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসব দেখে উনকিয়ং সাংজুংকে বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। স্ত্রীর কথাগুলো সাংজুং এর খুব গায়ে লাগে। সে মনে করতে থাকে যত ঝামেলার মূল ওই মোটেলটা, তাই সে মোটেলে গিয়ে পাগলের মতো সবকিছু ভাঙচুর করতে শুরু করে, যার ফলে সে খুব গুরুতরভাবে আহত হয়। তবে তার বন্ধু তাকে কোনো মতে সামলে নেয়। এই ঘটনার পর তারা ঠিক করে তারা এই মোটেলটাকে বিক্রি করে দেবে। তবে এই মোটেলটাকে বিক্রি করার জন্য তারা কোনো খদ্দের পাচ্ছিল না। এরপর আমাদের সাংজুং এর ছেলে কিহোকে দেখানো হয়। সে স্কুলে বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। এরপর 8:30 বাজতেই সে ব্যাগ গুছিয়ে নিয়ে দৌড়ে স্কুল থেকে বেরিয়ে আসে এবং ঘরে এসে ফ্রিজ থেকে কিছু বের করতে থাকে। এখানে আমরা জানতে পারি স্কুলের কিছু সিনিয়র তার উপর টর্চার করেছিল এবং তাকে 9টার সময় মদের বোতল নিয়ে কোনো একটা জায়গাতে আসতে বলে। তাই সে কয়েকটি বোতল নিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। সিন আবারও বুমিনের কাছে যায়। সে খবরের কাগজে ছাপা সাংজুং এর খবরের পাতা কেটে তার ডায়েরির ভেতরে রাখে এবং তার ড্রয়ারে ওই মোটেলের একটা ছবিও ছিল। অন্যদিকে আমাদের আবার ইয়াংহাকে দেখানো হয়। সে আজ খুব খুশি ছিল এবং অনেক বাজার করে এনেছে, কারণ আজ তার মেয়ে তার বয়ফ্রেন্ড এবং পুরো ফ্যামিলিকে নিয়ে তাদের বাড়িতে আসছে। কিছুক্ষণ পর তাদের হোটেলের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। ইয়াংহা বাইরে এসে
গাড়ির ভেতরের মানুষটাকে দেখে একদম থ হয়ে যায়, কারণ গাড়ির ভেতরে যে ছিল সে হলো সাইকো কিলার উইসিওন। তবে ইয়াংহা তাকে না চেনার ভান করে স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন উইসিওন বলে, আমি বুকিং করার সময় পাইনি, আজ রাতে কি এখানে থাকার জন্য একটা রুম পাওয়া যাবে? কিন্তু ইয়াংহা বলে, ক্ষমা করবেন, আজ সম্ভব নয়, কারণ আজ এখানে বুকিং রয়েছে আর আমার গেস্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। একথা বলতে বলতেই তাদের পেছনে আরো একটা গাড়ি এসে থামে, আর সেই গাড়িতে ইয়াংহার মেয়ে জিওন এবং তার বয়ফ্রেন্ডের পরিবার ছিল। উইসিওন জিওনকে বলে, আমি এখানে রুমের জন্য এসেছিলাম, কিন্তু উনি বলছেন রুম খালি নেই। আমার এখানে 1 সপ্তাহের মতো থাকার প্ল্যান ছিল, কিন্তু মনে হয় আজই ফিরে যেতে হবে। তখন জিওন বলে, আপনি দাঁড়ান, কোনো অসুবিধা নেই, আমরা এখানে ডিনার করেই চলে যাব। তখন ইয়াংহা বলে, তোমরা তো বলেছিলে আজ রাতে এখানে থাকবে। জিওন বলে, একটা ছোট প্রবলেম হয়ে গেছে, তাই আজ রাতের মধ্যেই আমাদেরকে ফিরে যেতে হবে। এর ফলে উইসিওন ওই রেন্টাল হাউসে থাকার অনুমতি পায়। তবে ইয়াংহার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কোনো মতেই চাইছিল না যে উইসিওন ওই রেন্টাল হাউসে থাকুক। আর এটা খুব স্বাভাবিক, কারণ এতদিন যে দুশ্চিন্তা তার ঘুম কেড়ে নিয়েছে, আজ সেই বিপদ তার বাড়ির সামনে দাঁড়িয়ে। রাতে যখন সবাই ডিনার করছিল, তখন উইসিওন তাদের কাছে আসে এবং সে জিওনকে একটা শ্যাম্পেনের বোতল দেয়, কারণ জিওনের জন্যই সে রুমটি পেয়েছে। এরপর উইসিওন ইয়াংহাকে জিজ্ঞাসা করে, লিভিং রুমে যে মিউজিক প্লেয়ারটা রয়েছে সেটা কি চলে? তবে ইয়াংহা বলে, প্লেয়ারটা ভেঙে গেছে। রাতের ডিনার করার পর জিওনরা সেখান থেকে চলে যায়। তবে ইয়াংহার মন থেকে দুশ্চিন্তা কিছুতেই দূর হয় না। রাতে ইয়াংহা স্বপ্ন দেখে তার স্ত্রী অস্থিরভাবে সামনের বাগানটাতে মাটি খুঁড়ছে। সে গিয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরে, তবে কিছুক্ষণ পর দেখে সে যাকে জড়িয়ে ধরেছে সেটা উইসিওন। এরপরেই ইয়াংহার ঘুম ভেঙে যায় এবং সে বাইরে বেরিয়ে এসে দেখে উইসিওনের গাড়িটি বাইরে নেই। তার মনে আবারও খটকা লাগে এবং সে ঘরের ভেতরে গিয়ে চারিদিকটা ভালো মতো দেখতে থাকে। এর মধ্যেই উইসিওন তার গাড়ি নিয়ে ফিরে আসে। দুপুরে ইয়াংহা উইসিওনকে জিজ্ঞাসা করে, এর আগের বছর তুমি যখন এসেছিলে তোমার সাথে তোমার ছোট্ট ছেলে ছিল। উইসিওন বলে, কোথায়, না তো। ইয়াংহা বলে, তুমি তো বলেছিলে তুমি জলে ভয় পাও। তখন উইসিওন বলে, আপনি ভুল ভাবছেন, আপনি যার কথা বলছেন সে আমি নই। সিন এরপর উন কিওনের কাছে শিফট হয়। সে কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিচ্ছিল। এই সময় হোটেলের মালিক সেখানে চলে আসে এবং সে বুঝতে পারে যে উন কিয়ং ড্রিঙ্কস করে হোটেলে কাজ করছে। হোটেলের মালিক কিয়ংকে বলে, তুমি কি ভেবেছো তুমি যে চুরি করে মদ খাও তা আমি জানি না? আমি শুধু তোমাকে কিছু বলি না তোমার স্বামীর জন্য, কারণ সে সমস্ত গেস্টদের ডিনারের জন্য আমার হোটেলে পাঠাতো, কিন্তু আমি আর এসব সহ্য করব না। এটা তোমার লাস্ট ওয়ার্নিং। উনকিয়ং বলে, আমি তোমার এখানে কাজ করি এবং তুমি আমাকে পয়সা দাও, তাই বলে তুমি আমাকে যা তা শোনাতে পারো না। তুমি আমার এই অসহায় অবস্থা দেখে মজা পাও, তাই না? সবসময় আমাকে অন্যের সামনে ছোট করো। কে বলেছে আমাকে সহ্য করতে? উইকিয়ন মালিকের সাথে ঝগড়া করে কাজটা ছেড়ে দেয়। কিছুদিন পর তারা এক ব্যক্তিকে খুঁজে পায় যে তাদের মোটেলটা কিনতে ইচ্ছুক। মোটেলটি বিক্রি হচ্ছে এই কারণে কিয়ন খুব খুশি ছিল। সে রাতে অনেক কিছু রান্না করে এবং ঠিক করে এতদিন সে যে বাজে অভ্যাসগুলি ধরেছিল, অর্থাৎ মদ্যপান করা, সিগারেট খাওয়া এবং ঘুমের ঔষধ খাওয়া, সবকিছুই সে ছেড়ে দেবে। অন্যদিকে রাতের বেলায় কিহো মোটেলে মদ সিগারেট নিয়ে যায় এবং সে তাদেরকে বলে আজকের পর থেকে সে আর কোনো কিছুই তাদের জন্য আনতে পারবে না। এদিকে খারাপ স্বপ্ন দেখে কিয়নের মাঝরাতে ঘুম ভেঙে যায়। তার আর ঘুম না ধরায় সে ওই রাতে মোটেলে যায় এবং সেখানে পরিষ্কার করা শুরু করে। তখন হঠাৎ করেই সে একটা আওয়াজ শুনতে পায় এবং কিছু ছাত্র হঠাৎ হোটেল থেকে চিৎকার করে বাইরের দিকে ছুটতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা অ্যাম্বুলেন্স চলে আসে। কিয়ন দেখে তার ছেলে কিহো একটা ছেলেকে ধরে হোটেলের ভেতর থেকে বেরিয়ে আসছে। সিন এখান থেকে থানায় শিফট হয়। অফিসার বলে কিহোই বাকি ছাত্রদের জন্য ওখানে মদ ও সিগারেট নিয়ে যেত এবং ওরা বলেছে কিহোই হলো তাদের লিডার। কিহো ড্রিঙ্কসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়েছিল, যার ফলে ওই ছেলেটা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে বাকি ছাত্রদের গার্ডিয়ানও চলে আসে। তারা থানায় এসে ঝামেলা শুরু করে, আর এই ঝামেলার মধ্যেই কিহো হঠাৎ করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। হসপিটালে ভর্তি হওয়ার পর কিহোর হাত দেখলে অবাক হয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল মার্ডার মোটেল 9টা। কিহো বাড়ি ফিরলে সাংজুং এসবের জন্য তাকে বকাঝোকা করতে থাকে। তবে কিয়ন সাংজুংকে বলে এতে কিহোর কোনো দোষ নেই, স্কুলের ছাত্ররা কিহোকে ধমক দিয়ে মদ সিগারেট নিয়ে যেতে বাধ্য করত, আর এইসব না আনলে তারা হোটেলটিকে পুড়িয়ে দেওয়ার ধমকি দিত। সবকিছু শোনার পর সাংজুং স্কুলের পেরেন্টস মিটিং এ যায়। সেখানে বাকি পেরেন্টসরাও কিহোর নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে। সাংজুং এসব সহ্য করতে না পেরে এক পেরেন্টসের ওপর হাত তুলে ফেলে, যার ফলে সেখানে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। আর এই ঝামেলার ফলে সাংজুং এর হোটেলটাও আর বিক্রি হয় না, কারণ হোটেলটা যে কিনতো সে ওই পেরেন্টসের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। সিন এখান থেকে ইয়াংহার কাছে শিফট হয়। ইয়াংহা এবং উইসিয়ন একই টেবিলে বসেছিল। ইয়াংহা তাকে জিজ্ঞাসা করে তুমি আবার কেন এখানে ফিরে এসেছো? উইসিয়ন বলে আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, তবে হঠাৎ করেই আপনার কথা মনে পড়ে গেল, আর এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি 1 বছর আমার কথা মনে করেই কাটিয়েছেন।
এরপর ইয়াংহা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং জ্ঞান ফিরলে সে সেখানে সিওনকে দেখতে পায় না। সে দ্রুত গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে যায়, তবে সেখানে পৌঁছে দেখে তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। রক্তটা মোছার জন্য ইয়াংহা পকেট থেকে রুমাল বের করলে সে পকেটের মধ্যে কিছু একটা দেখতে পায় এবং তৎক্ষণাৎ পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে। পরে ইয়াংহা পকেট থেকে কাগজটি বের করলে আমরা দেখতে পাই ওই কাগজটি তাদের ফ্যামিলি অ্যালবামের ছবি এবং সেই কাগজে তার মেয়ের ছবির ওপরে লাল সার্কেল করা আছে। ইয়াংহা বুঝতে পারে তার মেয়ের ওপর বড় বিপদ আসতে চলেছে, আর এই কাজটি করেছে উইসিয়ন। অন্যদিকে ইন্সপেক্টর বুমিনের কাছে একটা কল আসে এবং কলটা রিসিভ করা মাত্রই সে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই হোটেলে এসে পৌঁছায়। আর সেখানে আমরা দেখতে পাই কিয়ন মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে এবং তার সামনে অসহায় অবস্থায় বসে আছে সাংজুং। কারণ কিয়ন আর বেঁচে নেই, সে আত্মহত্যা করেছে এবং একটা চিঠিতে লিখে গেছে সে এই নির্যাতন আর সহ্য করতে পারছে না। সবসময় তার চোখের সামনে সেই মেয়েটির কাটা মৃতদেহ ভেসে ওঠে, তাই সে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই পথটা বেছে নিয়েছে। কিছুদিন পর সাংজুং ইন্সপেক্টর বুমিনের সাথে জেলে যায় সেই সাইকো কিলারের সাথে দেখা করার জন্য। সাংজুং কিলারকে জিজ্ঞাসা করে, আমাদের সাথে কেন এমন করলে? আমি তোমার কি ক্ষতি করেছি? তবে কিলার তাকে বলে, এসবের জন্য তুমি দায়ী, কারণ আমি সেই দিন হোটেলে যেতে চাইনি, মাঝপথে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি নিজেই আমাকে জোর করে টেনে নিয়ে গেছিলে। এটা বলেই কিলার জেলের ভেতরে চলে যায়। বাইরে এসে সাংজুং বুমিনকে বলে, জীবনে কখনো ব্যাঙ হইও না। যে কেউ কোনো কিছু না ভেবেই আমাদের ওপর পাথর শোনে, তাতে আমাদের মাথা ফেটে যাক, হাত পা ভেঙে যাক অথবা শ্বাসকষ্টই হোক, কারো কিছু যায় আসে না। আর আমরা সারা জীবনই এটাই ভাবতে থাকি, আমাদের ওপর পাথরটা ছুঁড়লো কে? পুরো পৃথিবীতে আমার ওপরেই ছুঁড়তে হলো। অন্যদিকে ইয়াংহা জিওনের সঙ্গে দেখা করার জন্য তার ফার্মেসিতে যায়। সে সেখানে রাস্তায় উইসিয়নকে দেখতে পায়। ইয়াংহা কিছুটা ভয় পেয়ে উইসিয়নের পিছু নিতে থাকে, তবে হঠাৎ করেই তার সামনে একটা গাড়ি চলে আসে এবং সে আর উইসিয়নকে দেখতে পায় না। ইয়াংহা জিওনকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি কোনো অদ্ভুত ধরনের মহিলা এসেছিল? জিওন বলে, না তো, তেমন কোনো মহিলা আমার কাছে আসেনি। কেন, কোনো কিছু প্রবলেম হয়েছে নাকি? ইয়াংহা বলে, না না, তেমন কিছু প্রবলেম নয়। এরপর ইয়াংহা সেখান থেকে হসপিটালে যায় ইয়াং চের সঙ্গে দেখা করার জন্য। আসলে ইয়াং চের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কারণে সে হসপিটালে ভর্তি। ইয়াংহা ইয়াং চেকে বলে, আগের বছর তুমি একটা মহিলাকে আমার রেন্টাল হাউসে নিয়ে এসেছিলে, তোমার মনে আছে? ইয়াং চে বলে, হ্যাঁ, তার সাথে তো একটা বাচ্চাও ছিল, কিন্তু তার কথা হঠাৎ তোমার এখন মনে পড়লো কেন? ইয়াংহা বলে, আমার মনে হয় ওই মহিলাটি তার ওই বাচ্চাটাকে মেরে ফেলেছিল। এটা বলার সাথে সাথেই ইয়াংহা তার পাশের টেবিলে উইসিয়নকে দেখতে পায়। সে হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে সিলিন্ডার দিয়ে ইয়াংচের মাথায় আঘাত করে এবং রক্তপাত ঘটে ইয়াংচে সেখানেই মারা যায়। তখন ইয়াংচে বলে ওঠে, হ্যাঁ, তার কি হয়েছে? আমরা দেখতে পাই ইয়াংচে সুস্থ অবস্থায় চেয়ারে বসে আছে। ইয়াংহা তখন কথা ঘুরিয়ে বলে, তার কিছু জিনিস আমার রেন্টাল হাউসে রয়ে গেছে, তার যদি কোনো ডিটেলস তুমি জেনে থাকো তাহলে আমাকে বলো, সেই জিনিসগুলি তার কাছে পৌঁছে দেব। এখানে আমরা বুঝতে পারি ইয়াংহা এতটাই আতঙ্কে রয়েছে যে সে যখন তখন যেখানে সেখানে উইসিয়নকে হ্যালুসিনেট করতে শুরু করে। এরপর ইয়াংহা বাড়ি ফিরে আসে এবং উইসিয়ন যখন সুইমিং পুলে সাঁতার কাটছিল সে উইসিয়নের রুমে তল্লাশি শুরু করে। তবে সেখানে সে তেমন কিছু না পেলেও তার ল্যাপটপটি পায়, যেটাতে পাসওয়ার্ড থাকার কারণে সে খুলতে পারে না। ইয়াংহা ল্যাপটপটা নিয়ে একটা দোকানে যায়, তবে দোকানদার জানায় ল্যাপটপটা খুলতে গেলে সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। এটা শুনে সে ল্যাপটপটা নিয়ে ফিরে আসে, কারণ সমস্ত ডাটা মুছে গেলে ল্যাপটপটা আর কোনো কাজেই লাগবে না। পরের দিন সকালে ইয়াংহা লক্ষ্য করে কিছু ব্যক্তি একটা ট্রাকে করে তার সমস্ত আসবাবপত্র তুলছে। ইয়াংহা তাদের জিজ্ঞাসা করে, তোমরা এসব কি করছো? তারা জানায়, আমাদের এগুলি নিয়ে যেতে বলা হয়েছে। ইয়াংহা তাদেরকে বলে, এই বাড়ির মালিক আমি, তোমরা সবকিছু নিচে নামাও। ইয়াংহা এরপর উইসিয়নের কাছে যায়, তখন সে সুইমিং পুলেই ছিল। ইয়াংহা সুইমিং পুলে নেমে মেয়েটার মাথা জলের মধ্যে চুবিয়ে দেয়। ছটপট করতে করতে কিছুক্ষণের মধ্যেই দম বন্ধ হয়ে সে মারা যায় এবং তার দেহটি জলের উপরে ভেসে ওঠে। তবে পরক্ষণেই আমরা দেখতে পাই উইসিয়ন সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে, অর্থাৎ এই ঘটনাটিও ইয়াংহার কল্পনা ছিল। অন্যদিকে উইসিয়ন ইয়াংহার ব্যাপারে জানার জন্য একটা লন্ড্রিতে যায়, যেখানে ইয়াংহা তার সমস্ত হোটেলের কাপড় জামা ধুতে দিত। লন্ড্রি থেকে ফিরে উইসিয়ন সোজা ইয়াংহার কাছে গিয়ে বলে, মুভি দেখার জন্য আমার ল্যাপটপ লাগবে। ইয়াংহা তাকে তার ল্যাপটপটা ফিরিয়ে দিলে উইসিয়ন বলে, আপনার কিছু জানার থাকলে আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন। এরপর আমরা তাদের ডিনার টেবিলে একসাথে দেখতে পাই। উইসিয়ন বলে, আপনি আমাকে মারার প্ল্যান করছেন না তো? তখন ইয়াংহা বলে, তুমি বাচ্চাটার সাথে কি করেছো? উইসিয়ন জিজ্ঞাসা করে, কোন বাচ্চা? ইয়াংহা বলে, আগের বছর তুমি যে বাচ্চাটাকে নিয়ে এসেছিলে, যাওয়ার সময় সিসিটিভিতে তোমাকে একাকেই যেতে দেখা গেছে এবং তোমার রুমের ভেতর থেকে আমি রক্ত পেয়েছিলাম। উইসিয়ন বলে,
এসব দেখে আপনি কি করেছিলেন? এখন আপনার কাছে প্রমাণ হিসাবে শুধু ফুটেজ রয়েছে। আচ্ছা, আমি মেনে নিলাম আপনি যা বলছেন তা সত্যি, কিন্তু ছেলেটার মৃতদেহ তো এখনো কেউ পায়নি। আর আপনি এসব পুলিশকে না জানিয়ে বা আমাকে খোঁজার চেষ্টা না করে সমস্ত প্রমাণ নিজের হাতেই মুছেছেন। এর মানে হলো আপনি এবং আমি দুজনেই দোষী। এরপর যদি আপনি পুলিশের কাছে কমপ্লেন জানান, তাহলে পুলিশ আপনাকেই প্রমাণ লোপাটের অপরাধে গ্রেপ্তার করবে। কিছুক্ষণ পর উইসিয়ন আবার বলে, আমি ভাবছি আপনার কাছ থেকে এই বাড়িটা কিনে নেব। এখানে আসার আগে অবধি আমি নিজেকে চিনতাম না, তবে এখানে আসার পরেই আমি নিজেকে আবিষ্কার করতে পেরেছি। তাই আপনি যদি বাড়িটা বিক্রি নাও করেন, তাহলেও আমি মাঝে মাঝে এখানে এসে ছুটি কাটিয়ে যাব। ইয়াংহা কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা দেখি ইয়াংহা রুমে বসে কোনো একটা রেকর্ড শুনছে, অর্থাৎ এতক্ষণ উইসিয়ন যা বলেছে সে সবকিছুই রেকর্ড করে নিয়েছে। পরের দিন সকালে উইসিয়ন ঘুম থেকে উঠে দেখে ইয়াংহা তার গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে কোথাও যাচ্ছে। তখন সে তার রুমের ভেতরে একটা ডিব্বা দেখতে পায়, যেটি ছিল একটা রেকর্ডারের। সে বুঝতে পারে কাল রাতে ইয়াংহা তার সমস্ত কথা রেকর্ড করেছে এবং সে এখন সেগুলি নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছে। অন্যদিকে ইয়াংহা পুলিশ স্টেশনের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করায় এবং রেকর্ডার ও সিসিটিভি ফুটেজ হাতে নিয়ে ভাবতে থাকে সে এখন কি করবে। ঠিক তখনই একটা গাড়ি এসে তার গাড়িতে সজোরে ধাক্কা মারে, আর ওই গাড়িটি ছিল উইসিয়নের। এই অ্যাক্সিডেন্টে ইয়াংহা প্রাণে বেঁচে গেলেও সে খুব গুরুতরভাবে আহত হয় এবং সে তখন উইসিয়নকে গাড়ির সামনে দেখতে পায়। এরপর ইয়াংহাকে হসপিটালে ভর্তি করা হয়। ইয়াংহা দেখে উইসিয়ন হসপিটালে এসে তাকে খুঁজছে। সে মনে করে উইসিয়ন হয়তো তার কোনো ক্ষতি করতে এসেছে, তাই সে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে এবং আত্মরক্ষার জন্য স্লাইন স্টিক নিজের হাতে তুলে নেয়। এরপর কেউ একজন তার বেডের পর্দা সরায়। ইয়াংহা তাকে মারতেই যাবে, তখন সে দেখে সেখানে একজন নার্স এসেছে এবং সে সামনে তাকালে উইসিয়নকে আর দেখতে পায় না। অর্থাৎ এটা ছিল ইয়াংহার মনের ভুল। এরপর সে হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়ি ফিরে আসে। উইসিয়ন তখন বাড়িতে পেন্টিং করছিল। ইয়াংহা বলে, আমার গাড়ি থেকে ব্যাগটা তুমি নিয়েছো? তখন উইসিয়ন বলে, আমি তো ব্যাগটা ফেলে দিয়েছি। ও হ্যাঁ, ওতে তো সিসিটিভি ফুটেজ ছিল, ওটার জন্য তো এত ঝামেলা হলো। এখন কোনো সিসিটিভি ফুটেজ নেই আর আমাদের মধ্যে ঝামেলাও শেষ। ইয়াংহা বলে, চলে যাও এখান থেকে, আমার কাছে আর কোনো প্রমাণ নেই, তাই তোমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আমি কাউকে বলবো না এখানে কি হয়েছিল। উইসিয়ন বলে, আমি যাব না। আমি আপনাকে কতবার বলেছি ঘরটা আমাকে বিক্রি করে দিন, আপনি তো রাজিই হচ্ছেন না। ঘরটা একবার ভালো করে দেখুন, আপনার মনে হয় না এটা আমার ঘর? আর আমার তো এটা মনে হয় না যে শুধুমাত্র কাগজে কলমে লেখা থাকলেই ঘরটা আপনার হয়ে যায়। ইয়াংহা তাকে আর কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে আসে। এখান থেকে সিন পুলিশ স্টেশনে শিফট হয়। সেখানে অফিসার কিম ও ক্যাপ্টেন বুমিন শুটিং প্র্যাকটিস করছিল। তবে ক্যাপ্টেন বুমিং এর শুটিং দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এই বয়সেও তার প্রতিটা নিশানা লক্ষ্যভেদ করছিল। অন্যদিকে উইসিয়নের সময় একদমই ভালো কাটছিল না, কারণ বেশ কিছুদিন ধরে ইয়াংহা বাড়ি ফেরেনি এবং বারবার ফোন করলেও সে ফোন তুলছে না, যার ফলে উইসিয়ন তার ইঁদুর বেড়ালের খেলা খেলতে পারছিল না। এই সময় উইসিয়ন একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। ইয়াংহা ফিরে এসেছে ভেবে সে দ্রুত দৌড়ে সেদিকে যায়। তবে সেখানে গিয়ে সে দেখে রেন্টালে থাকার জন্য নতুন গেস্ট এসেছে। এরপর সে ইয়াংহাকে বারবার ফোন করে, তবে সে ফোন তুলে না। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে। নতুন গেস্ট যেহেতু অনলাইন বুকিং করেছিল, তাই তার কাছে বুকিং ডিটেলস ছিল। তবে উইসিয়ন যেহেতু রুম বুকিং করেনি, তাই সে রুম ছাড়তে বাধ্য হয় এবং সে তার জিনিসপত্র ইয়াংহার রুমে নিয়ে যায়। এখানে ইন্সপেক্টর কিম সুন্দরী উইসিয়নকে দেখে ক্রাশ খেয়ে যায়। এরপর একদিন নতুন গেস্ট ফোনে ইয়াংহার সঙ্গে কথা বলছিল, এটা বুঝতে পেরে উইসিয়ন দৌড়ে গিয়ে ফোনটা কাড়িয়ে নেয়। তবে উইসিয়নের আওয়াজ শুনে ইয়াংহার সাথে সাথেই ফোনটা কেটে দেয়। ইয়াংহার এই চালে সে একেবারে কাবু হয়ে গিয়েছিল। সে কোনো মতেই কিছু করতে পারছিল না। পরের দিন ওই গেস্ট চলে গেলে আরো নতুন গেস্ট আসে। তারা সারা রাত উইসিয়নকে খুবই বিরক্ত করে এবং পরের দিন সকালে তারা যাওয়ার আগে উইসিয়নের জানালায় ঢিল ছুঁড়ে কাঁচটা ভেঙে দেয়, যার ফলে সে খুবই রেগে যায়। এই সময় ইয়াংহা উইসিয়নকে ফোন করে। উইসিয়ন জিজ্ঞাসা করে, আপনি এখন কোথায় আছেন? ইয়াংহা বলে, তুমি এখনো যাওনি। উইসিয়ন বলে, আমাকে এমন বাজেভাবে ফাঁসিয়ে আপনার খুব মজা লাগছে তাই না? ইয়াংহা বলে, এখন উইকেন্ড, তাই এমন অনেক অনেক বুকিং আসছে, নতুন গেস্ট আসবে, তাদের সহ্য করার জন্য তৈরি থেকো। উইসিয়ন বলে, আপনার কি মনে হয় এসব শুনে আমি এখান থেকে চলে যাব? ইয়াংহা তখন বলে, সময় পেলে রুমগুলো পরিষ্কার করে দেবে, তোমার জন্য আমি কাউকে পাঠাতেও পাচ্ছি না। উইসিয়ন বলে, কেন আঙ্কেল, আপনার মেয়ের জীবনের চিন্তা নেই আপনার? এটা শুনেই ইয়াংহা সাথে সাথেই তার ফোনটা সুইচ অফ করে দেয়। অন্যদিকে ইন্সপেক্টর বুমিন নিউজে দেখতে পায় একজন রাইটার তার নিজের ঘরে আত্মহত্যা করেছে এবং সে মৃত্যুর আগে চিয়েন চোলের আত্মজীবনী লিখেছে। এই ঘটনার কারণে চিয়েন চোলের মোটেলে হত্যাকাণ্ডের খবরটি আবারও খবরের হেডলাইনে চলে আসে। এদিকে নতুন গেস্ট ইয়াংহাকে ফোন করে জানায় যে এখানে থাকা মেয়েটা তাদেরকে রুমের চাবি দিচ্ছে না। এর জন্য বাধ্য হয়েই ইয়াংহাকে হোটেলে আসতে হয়।
এবং সে একটা ডুপ্লিকেট চাবি ওই গেস্টদের দিয়ে দেয়। এরপর সে যখন পরিষ্কারের জন্য হোটেলের ভেতরে যাচ্ছিল তখন ভেতর থেকে ইন্সপেক্টর কিম বেরিয়ে আসে। ইন্সপেক্টরকে দেখে ইয়াংহা জিজ্ঞাসা করে, আপনি এখানে? তখন ইন্সপেক্টর বলে, আমিই বুকিং করেছিলাম, আর এরা আমার বন্ধু। আপনি যদি কাছাকাছি ছিলেন তাহলে এতদিন আসেননি কেন? আপনি একজন একা অসহায় মেয়েকে হ্যারাসমেন্ট করছেন। এরপর ইন্সপেক্টর কিম তার বন্ধু এবং উইসিওনকে নিয়ে হোটেলের ভেতরে চলে যায় এবং অনেক রাত অবধি পার্টি করে। এরপর তারা যে যার বাড়িতে ফিরে যায়। তবে পরের দিন কিম আবারও হোটেলে আসে। কিছুক্ষণ পর উইসিওন ইয়াংহার কাছে গিয়ে বলে, হারামি অফিসারটা তো যাচ্ছেই না, সারাদিন বকবক করে আমার মাথা খারাপ করে দেয়। আমার এসব একদমই ভালো লাগে না। আপনি আমার সাথে ঝামেলাটা ঠিক করে নিন না, তাহলে মালটা চলে যাবে। ইয়াংহা তখন বলে, উনি আমার গেস্ট, রুমের বুকিং উনি করেছেন, তুমি নয়। উইসিওন বলে, সে একজন পুলিশ অফিসার। ইয়াংহা বলে, তাতে কি, আমার তো বেশ ভালোই লাগছে। উইসিওন বলে, আমরা ঘরটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নিলে কেমন হয়? ইয়াংহা বলে, আমি একজন খুনির সাথে কখনোই থাকবো না। উইসিওন তখন তাকে বলে, আপনি জানতে চান আমি বাচ্চাটাকে কিভাবে মেরেছি? সব শোনার পর আপনি রাতে ঘুমোতে পারবেন তো? তাই বলছি, এই ঘরটা শুধু আমার, আর এই ঘরে আপনাকে আমি দয়া করে থাকতে দিচ্ছি। এটা শুনে ইয়াংহা উইসিওনের গলা চেপে ধরে আর বলে, এই ঘরটা শুধু আমার, আমি এটা কারোর সঙ্গে শেয়ার করব না। এরপর সে উইসিওনের গলা ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং গাড়ি নিয়ে কোথাও একটা বেরিয়ে যায়। গাড়ি নিয়ে যাওয়ার সময় সে একটি জঙ্গলি শুয়োর দেখতে পায়। সে গাড়িটাকে থামিয়ে হেডলাইট বন্ধ করে দেয়। তবে ওই শুয়োরটাকে দেখে তার হঠাৎ করেই উইসিওনের রক্ত মাখা মুখ চোখে ভেসে ওঠে। তাই সে পুনরায় গাড়ি স্টার্ট করে ওই শুয়োরটার উপর দিয়ে চালিয়ে দেয়। তবে সে যখন গাড়ি থেকে নেমে আসে তখন সে সেখানে কোনো জঙ্গলি শুয়োরের লাশ দেখতে পায় না। এরপর ইয়াংহা বাড়িতে এসে দেখে তার বিছানায় উইসিওন এবং কিম দুজনে মজা করছে। ইয়াংহা তাদেরকে বলে, এটা আমার রুম, তোমাদের পার্সোনাল ইউজের জন্য নয়, এখনই এখান থেকে বেরিয়ে যাও। তবে তারা তা সত্ত্বেও চুপচাপ বসে থাকলে ইয়াংহা একটা ডাং নিয়ে কিমকে মারা শুরু করে, যার ফলে কিম এবং ইয়াংহার মধ্যে হাতাহাতি শুরু হয়। ইতিমধ্যেই সেখানে পুলিশ চলে আসে। আসলে ইয়াংহা ইচ্ছে করেই ঝামেলাটা করেছিল এবং সে আগে থেকেই পুলিশকে খবর দিয়ে রেখেছিল। পুলিশ কিম এবং ইয়াংহাকে থানায় নিয়ে যায়। ইয়াংহা বুমিনকে বলে, গেস্ট শুধুমাত্র সামনের বাগান এবং সুইমিং পুল ইউজ করতে পারে, কিন্তু ওরা দুজন মিলে আমার রুম ইউজ করছিল। বুমিন জিজ্ঞাসা করে, আপনি সেদিন রাতে থানায় কেন এসেছিলেন? এবং কিছু না বলেই আবার চলে গেলেন। তখন ইয়াংহা বলে, আমি রিপোর্ট লেখাতে এসেছিলাম। বুমিন জিজ্ঞাসা করে, কিসের রিপোর্ট? ইয়াংহা বলে, সেটা আমি নিজেকে ভুলিয়ে দিয়েছি, এখন সেটা বলে কোনো লাভ নেই। এরপর বুমিন ইয়াংহাকে বাড়ি যেতে বলে। ইয়াংহা বলে, কোনো কিছু করে কি আপনার ইন্সপেক্টরের সাথে ঝামেলা মেটানো যায়? কারণ আমি চাই না উনি আমার রেন্টাল হাউসে আবার আসুক, আমি ওনার টাকা দরকার হলে ফেরত দিয়ে দেব। বুমিন বলে, ঠিক আছে, আমি কথা বলে দেখছি। অন্যদিকে ইন্সপেক্টর কিম থানা থেকে সোজা ইয়াংহার রেন্টালে যায় এবং রুমের ভেতরে ঢুকে একটা ব্যাগ দেখতে পায়, যেটা দেখে সে সাথে সাথেই হোটেল থেকে বেরিয়ে দৌড়ে পালাতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে তার সামনে একটা গাড়ি দেখতে পায়, যেখানে গাড়ির ভেতরে উইসিওন বসেছিল। কিম উইসিওনকে দেখে উল্টো দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর ইয়াংহার কাছে উইসিওনের ফোন আসে। ইয়াংহা ফোনটা তুলে বলে, আমি তোমাকে ঘরটা বিক্রি করে দেব, তবে এর জন্য তোমাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এটা শুনে উইসিওন বেশ খুশি হয়। সিন উইসিওনের কাছে শিফট হলে আমরা দেখতে পাই সে বৃষ্টিতে ভিজে গেছে এবং তার পুরো শরীর কাদায় ভর্তি। সিন এখান থেকে পাস্টে শিফট হয় আর আমাদের সেই ছোট্ট কিহুকে দেখানো হয়, যে বিছানার নিচ থেকে একটা ভিডিও গেম বের করার চেষ্টা করছিল। এরপর সে ভিডিও গেম বের করে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে হঠাৎ থমকে যায় এবং সে তার সামনে চিয়েন চোলকে দেখতে পায়। সে সেই মেয়েটির মৃতদেহ নিয়ে ওপরে উঠতেছিল। চিয়েনচোল কিহোকে বলে, মনে করো তুমি একজন ভূত যাকে কেউ দেখতে পায় না। এরপর সে তার টুপিটা কিহুর মাথায় পরিয়ে দিয়ে বলে, চোখ কান সব বন্ধ রাখো, এবং এটা বলে সে ওপরে চলে যায়। কিহু খুব ভয় পেয়ে হোটেল থেকে বেরিয়ে দৌড়ে ঘরে ফিরে আসে। সিন এরপর প্রেজেন্টে ফিরে আসে আর আমরা এক ডেলিভারি বয়কে দেখতে পাই, যে কিছু জিনিস ডেলিভারি করার জন্য একটা দোকানের সামনে আসে। তবে সেখানে কাউকে দেখতে না পেয়ে জিনিসগুলিকে সেখানেই একটা বক্সের ভেতরে রেখে চলে যায়। কিছুক্ষণ পর কিহো সেখানে আসে। তবে এই কিহো আর ছোট নেই, সে অনেক বড় হয়ে গেছে। সে ওই জিনিসপত্রগুলি নিয়ে দোকানের ভেতরে চলে যায়। আসলে সে এইসব জিনিস কিনেছে একটা রাইফেল তৈরি করার জন্য। এরপর আমাদের সাংজুং এর বন্ধু জাং দুকে দেখানো হয়। সে স্বাভাবিকভাবেই এখন অনেকটা বৃদ্ধ। সে তার মাকে একটা হসপিটালে ভর্তি করেছে এবং আমরা তার পাশের বেডেও একটা মহিলাকে ভর্তি থাকতে দেখি। জাংদু হঠাৎ চারিদিকটা একটু ভালো করে দেখে, তারপর ওই চেয়ারটা নিয়ে পাশের মহিলার সামনে গিয়ে বসে। এরপর আমরা দেখি তার ঘাড়ে কেউ বন্দুক দিয়ে নিশানা করছে। আসলে পাশের বেডে শুয়ে থাকা মহিলাটি হলো চিয়েনচোলের মা। আর কিহো এবং জাংদু দুজনে মিলে প্ল্যান করেছে, যখন চিয়েনচোল তার মায়ের সঙ্গে দেখা করতে আসবে তখন সেই সুযোগেই তারা চিয়েনচোলকে হত্যা করবে। নিশানা অনুযায়ী কিহো সামনের জানালাতে একটা মার্ক করে দেয় এবং সে একটা টাইমার অন করে দৌড়ে ওই হসপিটালের দিকে যেতে থাকে এবং সেখানে পৌঁছতে তার সময় লাগে প্রায় 3 মিনিটের মতো। সে টাইমটা কাউন্ট করলো
কারণ যদি কোনো কারণে তাদের প্ল্যানে ব্যাঘাত ঘটে তাহলে কত সময়ের মধ্যে সে দৌড়ে হসপিটালে পৌঁছাতে পারবে সেটা দেখার জন্য। কিহো হসপিটাল থেকে রুমের কাছে চলে এসে বুঝতে পারে তার রুমে কেউ একজন রয়েছে, তাই সে দৌড়ে গিয়ে ওই লোকটাকে মেরে আহত করে দেয় এবং তার মাথায় বন্দুক ধরে। সে তার পকেট থেকে একটা ছবি পায় যেটা ছিল তাদের মোটেলের ছবি। কিহো লোকটাকে ঘোরালে আমরা দেখতে পাই এই লোকটা হলো ইয়াংহা। কি ঝটকা খেলেন? খাওয়াটাই স্বাভাবিক। আসলে আমরা এতক্ষণ ধরে যে সাংজুং এর ঘটনাটা দেখছিলাম সেটা অতীতে ঘটে গেছে, আর এখানে ক্যাপ্টেন ইয়াং বুমিন হলো তখনকার নিউ জয়নিং পুলিশ, যে সাংজুং এর ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। সে তার জীবনে অনেক কেস সলভ করলেও এই কেসটা সে সলভ করতে পারেনি। সিন এখান থেকে কিছুটা ফ্ল্যাশব্যাকে যায়। সেই রিপোর্টারের মৃত্যুকে ঘিরে যখন চিয়েনচোলের ঘটনাটি খবরের শীর্ষে এসেছিল সেই সময় ইয়াংহারও এই খবরটি চোখে পড়ে। শুধুমাত্র নিউজ চ্যানেলগুলির কারণেই আজ মোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর সেদিন পুলিশ স্টেশনে ইয়াংহা বুমিনের ডেস্কে মোটেলটির ছবি পায়। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। হয় তাকে সবকিছু স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে, নয়তো তার রেন্টাল হাউসটা উইসিয়নকে বিক্রি করে দিতে হবে। এরপর সে মোটেলের কাছে যায় মোটেল সম্পর্কে কিছু জানার জন্য। সে অনেক কষ্টে সাংজুং এর অ্যাড্রেস খুঁজে বের করে। এরপর সে একটা হসপিটালে যায়, সেখানে সাংজুং ভর্তি রয়েছে। ইয়াংহা তাকে জিজ্ঞাসা করে তোমার হোটেলে কি হয়েছে? সাংজুং বলে কিছুদিন আগে আমার হোটেলে একজন সাইকো কিলার এসেছিল এবং সে হোটেলের মধ্যে এক মহিলার শরীর টুকরো টুকরো করে কেটে রেখে গিয়েছিল। এরপর আমার হোটেল একেবারে বন্ধ হয়ে যায়। পুলিশের ঝামেলায় পড়ে আমি বাধ্য হয়েই আমার ছেলেকে তার মাসির বাড়িতে রেখে এসেছি। এখন তো তার সাথে আমার আর কথাই হয় না। কিছুদিন আগেই রেখে এসেছিলাম। এই কথাটা শুনে ইয়াংহার মনে খটকা লাগে। সে সাংজুংকে জিজ্ঞাসা করে তোমার ছেলের বয়স কত? সাংজুং বলে 13 বছর। এই কথাটা শুনে ইয়াংহা কিছুটা অবাক হয়। এরপর সে বলে আমার হোটেলেও এরকম একটা সাইকো কিলার এসেছে, আমি কি করব বুঝতে পারছি না। সাংজুং বলে এ কথা তুমি কাউকে বলবে না, কেউ তোমাকে কোনো সাহায্যও করবে না, না হলে তোমার অবস্থাও আমার ছেলে এবং স্ত্রীর মতো হবে। সবকিছু শোনার পর ইয়াংহা যখন সেখান থেকে চলেই যাবে তখন সাংজুং তাকে বলে তুমি কি ওই সাইকোকে মারতে চাও? আমি একজনকে জানি যে তোমার এই কাজে সাহায্য করতে পারবে। সে আমাকে বলেছে আমি সাইকোকে জেল থেকে বের করে মেরে ফেলবো বাবা, অর্থাৎ সে চিয়েনচোলকে মেরে ফেলবে। এরপর একদিন ইয়াংহা মোটেলে যায়। মোটেলের ভেতরে ইয়াংহা কিহোকে দেখতে পায়। তারপর থেকেই সে লুকিয়ে কিহোকে ফলো করতে থাকে। ইয়াংহার মনে একটা প্রশ্ন ছিল, সত্যিই কি ছেলেটা চিয়েনচোলকে মারতে পারবে? এখান থেকে সিন প্রেজেন্টে চলে আসে আর আমরা দেখি কিহো ইয়াংহার মুখ হাত বেঁধে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। এই সময় ইয়াংহার ফোনে ইন্সপেক্টর বুমিনের একটা মেসেজ আসে। মেসেজটি দেখে কিহো মনে করে এই ইয়াংহা হয়তো একজন পুলিশ, তাই সে তাকে মারার জন্য তার উপর বন্দুক তাক করে। তবে হঠাৎ একটা ফোন আসলে কিহো তার রাইফেলটা নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে। আসলে চিয়েনচোল তার মায়ের সাথে দেখা করার জন্য আজ হসপিটালে আসছে, আর এটাই তার কাছে একমাত্র সুযোগ চিয়েনচোলকে মারার জন্য। কিহো সিচুয়েশন সম্পর্কে জিজ্ঞাসা করলে জাংদু জানায় চিয়েনচোল এখন বাথরুমে গেছে আর তার সাথে 6 জন পুলিশ কর্মীও রয়েছে। এরপর কিহো জিজ্ঞাসা করে চেয়ারটা ঠিক জায়গাতে রয়েছে তো? এটা শুনে জাংদু দৌড়ে কেবিনের মধ্যে যায় এবং দেখে চেয়ারটা যেখানে থাকার কথা সেখানে নেই। এই সময় পুলিশ এসে জাংদুকে বলে কিছুক্ষণের জন্য আপনি আপনার মাকে নিয়ে বাইরে যান, কিন্তু জাংদুর মা বাইরে যেতে রাজি হয় না। তখন পুলিশ জাংদুকে বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার মা থাকুক, তবে আপনি বাইরে যান। কিন্তু জাংদু যদি বাইরে চলে যায় তাহলে তারা আর চিয়েনচোলকে মারতে পারবে না। তাই জাংদু এখানে বুদ্ধি খাটিয়ে বলে আমি শুনেছি লোকটি খুবই ভয়ানক, আমি বাইরে চলে গেলে সে যদি আমার মায়ের কিছু করে দেয়, না না আমি আমার মাকে একা রেখে কোথাও যাব না। পুলিশ বলে কোনো সমস্যা হবে না, আপনি বৃথাই চিন্তা করছেন। জাংদু বলে সমস্যা হবে না তো এত পুলিশ এসেছে কেন? এরপর জাংদু বলে ঠিক আছে, আমি আমার মায়ের বিছানার সামনে এই পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি এবং এই চেয়ারটি নিয়ে এখানে রেখে দিচ্ছি। সে এসে এখানে বসে তার মায়ের সঙ্গে কথা বলে চলে যাবে। পুলিশরাও আর কোন রকম জোরাজুরি না করে জাংদুর কথা মেনে নেয়। অন্যদিকে কিহো পেছন থেকে তার বন্দুকের এমটা ঠিক করে নেয় এবং জাংদুকে বলে ঠিক আছে, তুমি এখন ওখান থেকে উঠে যাও এবং ফোনটা কেটে লুকিয়ে রাখো, আমি পরে তোমাকে ফোন করব। জাংদু ওই চেয়ার থেকে উঠে তার মায়ের সামনে গিয়ে বসে এবং ফোনটাকে ডয়ারের মধ্যে লুকিয়ে রাখে। এরপর ওই কেবিনের মধ্যে চিয়েনচোল আসে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য। সে সেই চেয়ারটাতে বসে তার মায়ের হাত ধরে, তবে তার মা তার থেকে হাতটা ছাড়িয়ে নেয়। এরপর পর্দার পেছনে জাংদুকে দেখে চিয়েনচোলের কিছুটা সন্দেহ হয়। সে হঠাৎ করে পেছনের দিকে ঘুরে তাকায়। হঠাৎ করেই এমন পেছনে ঘোরার জন্য কিহো চমকে যায় এবং ভুলবশত গুলি চলে যায়। তবে গুলি চিয়েনচোলের গায়ে লাগে না, অর্থাৎ সে বেঁচে যায়। গুলির আওয়াজ শুনে পুলিশ শুটারকে ধরার জন্য রুম থেকে বেরিয়ে আসে। এখন ওই রুমে শুধুমাত্র একজন পুলিশ ছিল। তবে চিয়েনচোল সেই পুলিশকে হঠাৎই মারতে আরম্ভ করে এবং তার হাতে পড়ে থাকা হ্যান্ডকাপ দিয়ে তার মুখটা থেতলে তাকে মেরে ফেলে। ওদিকে কিহো যেহেতু গুলিটা মিস করেছে তাই সে দৌড়ে দৌড়ে হসপিটালের দিকে আসতে থাকে। এদিকে চিয়েনচোল জানালা দিয়ে লাফ দিতেই যাবে,
তখনই জাংদু তাকে ধরে ফেলে এবং তাকে আটকানোর চেষ্টা করে, যার ফলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এই সময় চিয়েনচোলের মায়ের অক্সিজেন মাস্কটা খুলে যায়, যা দেখে জাংদু চিয়েনচোলকে ছেড়ে তার মায়ের অক্সিজেন মাস্ক লাগাতে যায়। তখন জাংদুর মা উঠে এসে চিয়েনচোলকে বলে, তুই মরবি। যা শুনে চিয়েনচোল জাংদুর মাকে চেয়ার দিয়ে মারতেই যাবে, তখনই পেছন থেকে কিহো এসে তার গায়ে গুলি চালিয়ে দেয়। চিয়েনচোল পেছনে ঘুরে কিহোকে দেখে জিজ্ঞাসা করে, কে তুই? কিহো মুচকি হেসে বলে, আমি ভূত। আসলে কিহোর সঙ্গে যখন চিয়েনচোলের প্রথম দেখা হয়েছিল তখন সে কিহোকে বলেছিল, মনে করো তুমি ভূত এবং তোমাকে এখানে কেউ দেখতে পাচ্ছে না। তাই আজ কিহো নিজেকে ভূত হিসাবে পরিচয় দিয়েছে। এরপর কিহো চিয়েনচোলের মাথায় গুলি করে তাকে হত্যা করে এবং পুলিশের আসার আগে জানালা থেকে ঝাঁপ মেরে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় যেতে যেতে কিহোর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কারণ আজ সে তার প্রতিশোধ পূরণ করতে পেরেছে। কিহো এরপর হোটেলে আসে, তবে সে তার রুমের ভেতরে ঢুকতেই ইয়াংহা পেছন থেকে তার মাথায় বন্দুক ঠেকায়, অর্থাৎ সে কোনোভাবে নিজেকে মুক্ত করে নিয়েছে। কিহো বলে, ওটা খেলনা বন্দুক, আমাকে গ্রেপ্তার করতে এসে নিজেই বন্দী হয়ে গেছো, তাই লজ্জায় নিজের ডিপার্টমেন্টকে খবর দাওনি। এরপর কিহো ইয়াংহার মাথায় বন্দুক ঠেকায় এবং তাকে রুম থেকে বের করে দেয়। ইয়াংহা সেখান থেকে চলেই যাচ্ছিল, তবে হঠাৎ সে দাঁড়িয়ে যায়। তার মনে খটকা লাগে, কিহো তো তাকে পুলিশ ভেবেছিল, এখন সে তার ঠিকানাও জানে, তাহলে কেন কিহো তাকে এমনি ছেড়ে দিল? অন্যদিকে আমরা দেখতে পাই কিহো বন্দুকে গুলি লাগিয়ে নিজের মাথায় ঠেকিয়েছে, অর্থাৎ সে আত্মহত্যা করবে ঠিক করেছে। সে যখন গুলি মারতেই যাবে তখন হঠাৎ ইয়াংহা এসে বন্দুকটা ছাড়িয়ে নেয়। কিহো বলে, তোমাকে তো চলে যেতে বলেছিলাম, তাহলে তুমি ফিরে এলে কেন? ইয়াংহা বলে, তুমি তো চিয়েনচোলকে মেরে ফেলেছো, তাহলে তুমি আত্মহত্যা করছো কেন? তখন কিহো বলে, তাতে আপনার কি? ইয়াংহা বলে, তুমি এখানে চুপচাপ মরতে যাও, তাই আমাকে যেতে দিয়েছিলে, তাই না? তোমার যদি প্ল্যানের এটাই শেষ ভাগ হয় তাহলে তুমি এটাই করো, তবে তার আগে আমি পুরো ঘটনাটা জানতে চাই। কিহো বলে, আমি যা করেছি তাতে আমার কোনো আফসোস নেই, আর আমি কাউকেই কোনো কিছু বলতে চাই না। তখন ইয়াংহা বলে, ঠিক আছে, আমি আমার ফোনটা নিয়ে চলে যাচ্ছি। এরপর ইয়াংহা তার ফোন দিয়ে হসপিটালে সাংজুংকে ফোন লাগায়। সাংজুং কিহোকে বলে, কিছুদিন তুমি মাসির বাড়িতেই থেকো, এখন আমাদের এখানে অনেক কাজ, আমার কাজ শেষ হলে তোমাকে গিয়ে নিয়ে আসবো, ততদিন নিজের খেয়াল রেখো। এই কথা শুনে কিহো বুঝতে পারে তাকে তার বাবার পাশে থাকতে হবে। কিহো ইয়াংহাকে বলে, যখন জানতে পারি চিয়েনচোল তার বায়োগ্রাফি লেখাচ্ছে তখন আমার খুব রাগ হচ্ছিল, কারণ যে রুমে ও মার্ডার করেছিল সেই রুমেই আমার মা আত্মহত্যা করেছে, আর সেই কারণেই আমার বাবা অতীতে চিরকালের জন্য আবদ্ধ হয়ে গেছে। আমি মাঝে একবার জেলে গিয়ে চিয়েনচোলের সঙ্গে দেখা করি এবং তাকে বলি তার বইটা আমি পাবলিশ করব। এইভাবে তার কাছ থেকেই ওই লেখকের অ্যাড্রেসটা পাই, তবে যতক্ষণে আমি ওই অ্যাড্রেসে যাই ততক্ষণে লেখকটি আত্মহত্যা করে ফেলেছিল। তার আত্মজীবনী পড়ে আমি জানতে পেরেছিলাম সে আমাদের মতোই সাধারণ জীবনে ফিরে আসতে চাইছিল, তবে পুরোটা পড়েও আমার মনে হয়নি তাকে ক্ষমা করে দেওয়া উচিত, তাই আমি চিয়েনচোলকে মারার সিদ্ধান্ত নেই। ইয়াংহা কিহোকে বলে, যাও তুমি গিয়ে স্নান করে জামাকাপড় পাল্টে নাও। কিহো জামাকাপড় পাল্টে ছাদে এসে দেখে ইয়াংহা চিয়েনচোল সম্পর্কে সমস্ত তথ্য পুড়িয়ে ফেলেছে। কিহো বলে, এসব আপনি কি করছেন? ইয়াংহা বলে, আমি তোমার মোটেলটা কেনার জন্য তোমার কাছে এসেছিলাম এবং সারা রাত এখানে বসে ড্রিঙ্কস করেছি, আজ সকালে আমাদের ঘুম ভেঙেছে। কিহো বলে, আমি তো ভেবেছিলাম আপনি আমাকে অ্যারেস্ট করবেন। তখন ইয়াংহা বলে, আমি তো বলেছিলাম আমি পুলিশ নই। ইয়াংহা এরপর নিচে আসে এবং সে ফোন চেক করে দেখে ইয়াংচে তাকে মেসেজ করেছে। সে ইয়াংচেকে ফোন করে, তবে তার ফোনটা লাগছিল না। এরপর উইসিয়ন তাকে ফোন করে বলে, কোথায় আছেন আঙ্কেল, বাড়ি কখন আসবেন? ইয়াংহা ফোনটা কেটে দেয়। সে বুঝতে পারে চুপ করে থাকা কখনো সমস্যার সমাধান নয়, বরং নিজের জিনিসের জন্য নিজেকেই লড়াই করতে হবে। এরপর সে কিহোর টুপি এবং বন্দুক নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর উইসিয়ন একটা প্রদর্শনীতে যায়, তবে সে প্রদর্শনীর ছবিগুলো দেখে খুব অবাক হয়, কারণ ওই প্রদর্শনীতে তার ছবি দেখানোর কথা ছিল, কিন্তু ম্যানেজমেন্ট সেখানে অন্য কারো ছবি লাগিয়েছে। উইসিয়নের বাবা তাকে ফোন করে বলে, আমি ওদেরকে ছবিগুলো সরিয়ে দিতে বলেছি। আসলে ছবিগুলো এতটাই বাজে যে সেগুলিকে লাগানো যায় না, শুধুমাত্র আমার নামের জন্যই ছবিগুলো বিক্রি হয়, না হলে এগুলো আবর্জনা ছাড়া আর কিছুই নয়। এসব শুনে উইসিয়ন রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে তার গাড়িতে গিয়ে বসে। তখনই তার গাড়িতে এক ব্যক্তি ঢুকে পড়ে। সে উইসিয়নকে বলে, আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে? আসলে এই ব্যক্তির নাম হলো জেসিক, আর ইনি হলেন উইসিয়নের এক্স হাজবেন্ড। উইসিয়ন তাকে বলে, জেলের ভাত তো তোমার বেশ স্যুট করেছে, আর এখানে যখন এসেই পড়েছ তাহলে প্রদর্শনীর ছবিগুলো দেখে যাবে, তোমার মৃত ছেলের স্মৃতিতে এই ছবিগুলো এঁকেছি। একথা বলে উইসিয়ন গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালাতে থাকে। জেসিকও পেছন থেকে দৌড়ে এসে উইসিয়নকে ধরে মারতে থাকে। তখন জেসিক বলে, তুমি আমার উপরে নির্যাতনের মামলা করলে কেন? আর যদি আমার উপরে এতই রাগ থাকে তাহলে তুমি আমাকে মারতে। আমার ছেলে কি দোষ করেছিল? উইসিয়ন বলে, প্রতিদিন তোমার ছেলের মুখ দেখে আমার অনেক রাগ হতো, সে চাইতো যেন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও। জেসিক বলে, সিয়ন তোমাকে তার মায়ের থেকেও বেশি ভালোবাসত। তখন উইসিয়ন বলে, সে আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল আমি তার মা কিনা, তুমি কেন তাকে বলনি? তার মা তাকে জন্ম দেওয়ার পরে
ফেলে পালিয়ে গেছে। জেসিক বলে, আমি একটা বাচ্চাকে কিভাবে এই কথাটা বলবো? এরপর উইসিয়ন বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই বিয়ে করেছিলাম, কিন্তু তুমি শুধুমাত্র তোমার বাচ্চার জন্য একটা মা খুঁজছিলে। আচ্ছা, একটা কথা বলো, যদি বাচ্চাটা না থাকতো তাহলে কি তুমি আমায় বিয়ে করতে? এটাই জানার জন্য আমি তাকে মেরে ফেলেছি। এসব কথা শুনে জেসিক অবাক হয়ে যায়। এই সময় উইসিয়ন ছুটে গিয়ে একটা অ্যালার্ম বাজিয়ে দেয়। জেসিক তাকে ধরতে গেলে সে একটা সিলিন্ডার দিয়ে জেসিককে আঘাত করে, এরপর নিজেকে একটা রুমের ভিতরে বন্ধ করে নেয়। তখন জেসিক একটা সিলিন্ডার ওই রুমের দিকে ছুঁড়ে মারে, যার ফলে সিলিন্ডারটা কাঁচ ভেঙে রুমের ভেতরে চলে যায়। একই সাথে উইসিয়নও জ্ঞান হারিয়ে ফেলে। এরপর উইসিয়নের জ্ঞান ফিরলে সে নিজেকে একটা হসপিটালে দেখতে পায়। সাথে সাথেই সে হসপিটাল থেকে বেরিয়ে তার গাড়ি নিয়ে সেই প্রদর্শনীতে আসে এবং প্রদর্শনীর ভিতরে গাড়ি ঢুকিয়ে পুরো প্রদর্শনীটাকে ভেঙে লন্ডভন্ড করে দেয়। সেখানে উইসিয়নের বাবাও ছিল। সে তার বাবার কাছে গিয়ে বলে, জেসিক জেল থেকে ছাড়া পেয়েছে, ওকে তুমি অন্য দেশে পাঠালে না কেন? উইসিয়নের বাবা বলে, অন্য দেশে তো তোমাকে পাঠানো উচিত। তখন উইসিয়ন বলে, তাহলে তুমি জেসিককে কয়েকদিনের জন্য উধাও করে দাও, আশা করি এতটুকু তো আমার জন্য করতেই পারবে। এরপর উইসিয়ন সেখান থেকে চলে যায়। আর আমাদের সেই লন্ড্রিওয়ালাকে দেখানো হয়। সে তার দোকানে ঢুকে দেখে একটা রক্ত মাখা জামা তার দোকানে ঝুলছে। এরপর সে সিসিটিভি ফুটেজ চেক করলে দেখে উইসিয়ন তার দোকানে এসেছিল এবং সে তার জামা খুলে সেখানে টাঙিয়ে দিয়ে গেছে। অন্যদিকে ইয়াংচে হসপিটাল থেকে ডিসচার্জ পায়। সে হসপিটাল থেকে সোজা ইয়াংহার রেন্টাল হাউসে চলে আসে। সে ইয়াংহাকে তার রুমের বাইরে দাঁড়িয়ে বারবার ডাকলেও তার কোনো সাড়া পায় না। এরপর রেন্টাল হাউসের জানালা দিয়ে ভেতরে তাকালে দেখে একটা মেয়ে রুমের ভেতরে ঘোরাঘুরি করছে। এরপর আমাদের ইয়াংহার মেয়ে জিওনকে দেখানো হয়। সে দেখে তার ফোনে ইয়াংচের মিসড কল রয়েছে, তাই সে ইয়াংচেকে ফোন করলে ইয়াংচে বলে, তোমার বাবা কি তোমার ওখানে গিয়েছে? জিওন বলে, না, বাবা এখানে আসেনি। ইয়াংচে তখন বলে, তাহলে হয়তো কোথাও গিয়েছে, ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করছি। ইয়াংচে ফোনটা কেটে দিলে জিওন তার বাবাকে ফোন করে, তবে তার বাবা ফোন তুলে না। অন্যদিকে ইয়াংচে উইসিয়নকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কতদিন রয়েছো? উইসিয়ন বলে, প্রায় 1 মাসের মতো। তখন ইয়াংচে বলে, ঘরের ভেতরটা কি তুমি সাজিয়েছো? উইসিয়ন বলে, হ্যাঁ, আসলে ঘরের মালিক আমাকে ঘরটা বিক্রি করে দিয়েছে। এটা শুনে ইয়াংচে কিছুটা চমকে যায়। সে উইসিয়নকে জিজ্ঞাসা করে, সত্যিই তোমাকে বিক্রি করে দিয়েছে? উইসিয়ন বলে, হ্যাঁ। ইয়াংচে কিছুটা চুপ থাকার পর বলে, তোমার যতদিনের ভাড়া বেশি দেওয়া আছে আমি সেটা তোমাকে ফেরত দিয়ে দেব। তুমি আজই ঘর খালি করে চলে যাও, না হলে তোমার বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশন নেব, তোমাকে কোর্টে টানবো। উইসিয়ন তখন বলে, আমাকে চলে যেতে বলার আপনি কে? ইয়াংচে বলে, আমি তোমার মতো বদমাশদের শায়েস্তা করার এক্সপার্ট। এরপর ইয়াংচে রুম থেকে বেরিয়ে আসে। একটু পরেই উইসিয়ন পেছন থেকে এসে বলে, তোমার বিশ্বাস না হলে তুমি বাড়ির মালিকের কাছ থেকে জেনে নিও। ইয়াংচে বলে, আমি ইয়াংহাকে ভালো করেই চিনি, সে কখনোই বাড়িটি বিক্রি করবে না। উইসিয়ন বলে, তাহলে সে তোমাকে মিথ্যে কথা বলেছে। ইয়াংচে উইসিয়নকে বলে, বাজে মহিলা কোথাকার, এবং এটা বলে সে যখন চলেই যাচ্ছিল তখন উইসিয়ন তার হাত টেনে ধরে আর বলে, আমাকে সরি বলো। তখন ইয়াংচে তার স্টিক দিয়ে উইসিয়নকে আঘাত করে। এতে উইসিয়ন রেগে গিয়ে রুমের ভেতরে যায় এবং স্ক্রুড্রাইভার নিয়ে এসে ইয়াংচের কাঁধে গেঁথে দেয়। এরপর উইসিয়ন ইয়াংচের স্টিক দিয়ে তাকে প্রচুর মারে। এখান থেকে সিন জিওনের কাছে শিফট হয়। ইয়াংচে তাকে মেসেজ করে বলে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সে এখন সুস্থ আছে। আসলে উইসিয়ন ইয়াংচের ফোন থেকে জিওনকে এই মেসেজগুলি করেছিল। মেসেজ দেখে জিওন তার বাবাকে ফোন করে, তবে ফোনটা রিং হয়েই কেটে যায়। এরপর জিওন তার বাবার সাথে দেখা করার জন্য ওই রেন্টালে আসে। জিওন চারিদিকে অনেক খোঁজাখুঁজি করলেও কাউকে দেখতে পায় না। এরপর সে যখন সেখান থেকে চলেই যাবে তখনই সে ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। সে আওয়াজ শুনে কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে পেছন ফিরলেই উইসিয়নকে দেখতে পায়। আসলে উইসিয়ন এখানে জিওনকে পেছন থেকে মারার জন্যই এসেছিল, কিন্তু জিওন হঠাৎ করে পেছনে ঘুরে যাওয়ায় উইসিয়ন হাতিয়ারটি লুকিয়ে ফেলে। এরপর উইসিয়ন জিওনকে ভেতরে নিয়ে গিয়ে তাকে জুস খেতে দেয়। উইসিয়ন বলে, আমি চেক আউট করবো, তবে তার আগে তোমার বাবার সঙ্গে কিছু কথা ছিল। জিওন ইয়াংহাকে আবারও ফোন লাগায়, কিন্তু এবারেও ফোনটা রিং হয়ে কেটে যায়। উইসিয়ন বলে, তোমারও ফোন ধরছে না, কোথাও পড়ে মারা যায়নি তো? এটা শুনে জিওন কিছুটা অবাক হয়। উইসিয়ন বলে, আমি আর তোমার বাবা মিলে এই ঘরে একটা ছেলেকে হত্যা করেছি। আমি আমার এক্স হাজবেন্ডের ছেলের খাবারের মধ্যে ঔষধ মিশিয়ে দেই, তারপর ঘুমের মধ্যেই তার গলা টিপে তাকে মেরে ফেলি। এরপর বাথরুমে নিয়ে গিয়ে বডিটাকে একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে কেমিক্যাল দিয়ে গলিয়ে দেই। তোমার বাবা আমাকে বাথরুমটা পরিষ্কার করতে সাহায্য করেছিল। জিওন বলে, আমার বাবা এসব কেন করবে? তখন উইসিয়ন বলে, যদি সবাই এটা জেনে যায় যে এই হোটেলে একটা ছেলের হত্যা হয়েছে তাহলে আর কোনো গেস্ট এখানে আসবে না। যতক্ষণ তোমার বাবা ফোন না তোলে ততক্ষণ তাকে ফোন করো, না হলে মেসেজ করো এবং তাকে বলো তুমি আমার সঙ্গে আসো, তাহলে তোমার বাবা ভয়ে দৌড়ে চলে আসবে। জিওন বলে, তাহলে তুমি আমার বাবাকে ব্ল্যাকমেল করছো? আমার বাবা আসুক, তারপরে তোমার ব্যবস্থা নিচ্ছি। উইসিয়ন বলে, তাহলে তুমি ঘুমোবে কখন? জিওন বুঝতে পারে উইসিয়ন তার জুসের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়েছে।
এই সময় জিওন ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পায়, তাই সে দৌড়ে ভেতরে গিয়ে দেখে ইয়াংচে হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং তার পুরো শরীর রক্তে লাল হয়ে আছে। সাথে সাথেই জিওন তার বাঁধনটা খুলে দেয়। তখন উইসিয়ন একটা বেলচা নিয়ে জিওনকে মারতে আসে, কিন্তু উল্টে জিওন উইসিয়নকে মারতে শুরু করে। তবে ঔষধ মেশানো জুস খাওয়ার কারণে জিওনের বারবার চোখ লেগে যাচ্ছিল, আর ঠিক সেই সুযোগেই উইসিয়ন জিওনের পেটে ছুরি গেঁথে দেয়। এরপর সে জিওনের বডিটাকে একটা ব্যাগের ভিতরে ভরে বাইরে নিয়ে আসে। আর ঠিক তখনই জিওনের ফোনে ইয়াংহা ফোন করে। উইসিয়ন জিওনের ফোনটি রিসিভ করে। ইয়াংহা বুঝতে পারে তার মেয়ে বিপদে রয়েছে। ইয়াংহা এরপর জিওনের স্বামীকে ফোন করে জিজ্ঞাসা করে জিওন সেখানে আছে কিনা। জিওনের স্বামী বলে সে তো আমাকে মেসেজ করে বলেছিল সে আপনার ওখানেই পৌঁছে গেছে। এরপর ইয়াংহা রেন্টালে এসে চারিদিকে জিওনকে খুঁজতে থাকে, তবে সে কোথাও কাউকে দেখতে পায় না। এরপর সুইমিং পুলের কাছে গেলে সেখানে উইসিয়নকে দেখতে পায়। সে তার দিকে বন্দুক তাক করে বলে আমার মেয়ে কোথায়। উইসিয়ন বলে বন্দুকটা নিচে করো। ইয়াংহা বলে তোমাকে মেরে আমি আমার মেয়েকে খুঁজে নেব। তখন উইসিয়ন বলে তাহলে তুমি তাকে কখনোই খুঁজে পাবে না। যদি তোমার মেয়েকে জীবিত দেখতে চাও তাহলে যা বলছি তাই করো। এরপর ইয়াংহা বন্দুকটা নিচে নামিয়ে দেয়। উইসিয়ন বলে আমি এসব করতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাড়ি বিক্রি করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছ। ইয়াংহা বলে আমি কোনো মিথ্যে কথা বলিনি, আমি তোমাকে বাড়িটা বিক্রি করে দিতাম, কিন্তু তুমি যা করেছো তা ঠিক করনি। এরপর উইসিয়ন বলে তোমার কাছে মাত্র 30 মিনিট আছে, তুমি দ্রুত বেসমেন্টটা চেক করো। ইয়াংহা বেসমেন্টে গেলে তার বন্ধু ইয়াংচেকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এরপর সে ইয়াংচেকে হসপিটালে ভর্তি করে। অন্যদিকে উইসিয়ন গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল। এই সময় সে দেখে সামনে থেকে ইয়াংহা গাড়ি নিয়ে আসছে, তবে ইয়াংহা তার গাড়ির স্পিড কিছুতেই কমাচ্ছিল না, যার ফলে উইসিয়ন তার গাড়িটাকে পেছনে নিয়ে যেতে বাধ্য হয়। উইসিয়ন বুঝতে পারে ইয়াংহা এখন ভয়ঙ্কর মুডে রয়েছে। এরপর ইয়াংহা গাড়ি থেকে নামলে উইসিয়ন দৌড়ে ঘরের ভেতরে ঢুকে যায় এবং ভেতর থেকে দরজাটাকে লক করে দেয়। ইয়াংহা কোনো উপায় না পেয়ে দরজার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে আসে। তখন উইসিয়ন ভয়ে ছুটে গিয়ে ওপরের একটা রুমে নিজেকে লক করে নেয়। তবে কিছুক্ষণ পরেই ইয়াংহা কুড়োল দিয়ে মেরে সেই দরজাটাকে ভেঙে ফেলে। সে রুমের ভেতরে আসলে উইসিয়ন তাকে বলে তুমি এমন পাগল হয়ে গেছো কেন, তোমার বন্ধুকে আমি মেরেছি বলে। ইয়াংহা বলে আমি এই দুদিনেই শিখেছি যদি কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেই বা সেটাকে দেখেও এড়িয়ে যাই তাহলে এর পরিণাম খুব ভয়ানক হতে পারে, তাই আমি এই ঝামেলা এখানেই শেষ করব। উইসিয়ন বলে আমি ডিল করতে রাজি আছি, আমার প্রদর্শনী হয়ে গেছে, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। আপনার মেয়েকে আপনি খুঁজে পেয়ে যাবেন, এমনকি আপনার বন্ধুর যতই রক্তক্ষরণ হোক না কেন সে বেঁচে যাবে। এরপর তুমি সারা জীবন আনন্দে থেকো, আমি আর কখনোই এখানে ফিরে আসবো না। তবে তুমি এখন যদি কোনো ভুল করো তাহলে তোমার জীবন আমি নরক করে দেব। এই সময় ইয়াংহার ফোনে ইন্সপেক্টর বুমিনের কল আসে। উইসিয়ন জিজ্ঞাসা করে কে ফোন করেছে। ইয়াংহা বলে পুলিশ। তুমি ইয়াংচের সঙ্গে যা করেছো তারপরে তো পুলিশ আসবেই। সে সুস্থ হলে তোমার নাম তো সে অবশ্যই পুলিশকে জানাবে। তবে ওই ফোনটি ধরার আগেই কলটা কেটে যায়। উইসিয়ন বলে তোমার মেয়ে এবং বন্ধুকে বলবে মুখ বন্ধ রাখতে, পুলিশকে যেন কিছুই না বলে। আর একটা সাইকো হয়তো তোমার সঙ্গে দেখা করতে আসতে পারে, তোমাকে কিছু জিজ্ঞাসা করলে তুমি বলবে তুমি আমায় চেনো না, আর একটা জিনিস বাগানে পোতার জন্য তোমার সাহায্য লাগবে। ইয়াংহা বলে ঠিক আছে, আমার মেয়ে এবং বন্ধু পুলিশকে এ ব্যাপারে কিছুই বলবে না, আর তোমার জিনিস পুঁততে আমি সাহায্যও করব। তবে তার আগে আমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে চাই। এই সময় ইয়াংহার ফোনে বুমিনের আবারও কল আসে, তবে সে কলটা রিসিভ করে না। এরপর উইসিয়ন ইয়াংহাকে তার মেয়ের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে যায়। সে তাকে একটা ফাঁকা জায়গাতে লেকের ধারে নিয়ে যায় এবং ওই লেকের পাড়েই একটা টলি ব্যাগ দেখিয়ে বলে ওর ভেতরে তোমার মেয়ে আছে। তবে সে উইসিয়নের ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে বলে তুমি গিয়ে নিয়ে এসো। উইসিয়ন টলি ব্যাগটার কাছে যায়, তবে সে টলি ব্যাগের চেনটা খুললে সেখানে কাউকেই দেখতে পায় না। সে জিওনকে চারিদিকে খোঁজা শুরু করে। এই সময় পুলিশ উইসিয়নকে সব দিক দিয়ে ঘিরে ফেলে। এখানেই আমরা জানতে পারি সেই লন্ড্রিওয়ালা পুলিশকে উইসিয়নের সিসিটিভি ফুটেজটা দেখায়। তারপর সে যখন ইয়াংচের ঘটনাটি জানতে পারে তখন তার উইসিয়নের উপরে সন্দেহ হয় এবং সে পুরো ব্যাপারটা পুলিশকে খুলে বলে। অন্যদিকে ইয়াংহা ইয়াংচেকে হসপিটালে ভর্তি করে বাড়ি ফেরার সময় তার বুমিনের সঙ্গে দেখা হয়। বুমিন ইয়াংহাকে বলে এবার তো সত্যি কথাটা বলুন, ওই মেয়েটির কারণে আপনার বাড়িতে দুবার পুলিশ এসেছে। ওই মেয়েটা আপনার মতো নয় যে সে সবকিছু চুপচাপ সহ্য করে নেবে। ইয়াংহা বলে সে আমার মেয়েকে কিডন্যাপ করেছে। তখন বুমিন বলে তাহলে সে আপনাকে যা বলছে সেটা করেই আপনি আপনার মেয়েকে বাঁচান। ইয়াংহা বলে তাহলে ও আজকে দেশ ছেড়ে পালিয়ে যাবে। বুমিন বলে ঠিক আছে, আমরা আপনার মেয়েকে বাইরে খুঁজছি, আর আপনি উইসিয়নকে বাড়িতে কোনো প্রকারে আটকে রাখুন। যদি আমি ফোন করে কেটে দেই তাহলে আপনি ভাববেন যে আপনার মেয়েকে আমরা খুঁজে পাইনি, আর যদি ফোন করে রিং বাজতেই থাকে
তাহলে ভাববেন যে আপনার মেয়েকে আমরা খুঁজে পেয়েছি। তারপর আপনি কোনো না কোনো বাহানা দিয়ে তাকে সেই জায়গাতে নিয়ে আসবেন। আমরা ওকে হাতে নাতে ধরব। আর এই প্ল্যান অনুযায়ী ইয়াংহা উইসিয়নের সঙ্গে কথা বলে তার টাইম ওয়েস্ট করতেছিল। এবং যখন দ্বিতীয়বার ফোনটি রিং হতে থাকে তখন সে বুঝতে পারে পুলিশ তার মেয়েকে খুঁজে পেয়েছে। পুলিশ এরপর উইসিয়নকে গ্রেপ্তার করে। অন্যদিকে ইয়াংহা নার্সিং হোমে যায় তার মেয়ের সাথে দেখা করার জন্য। সেখানে নার্স বলে ব্লাড প্রেসার কমে গেছে, তাই তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আপনি এই ফর্মে সই করে দিন। মেয়ের জীবন বাঁচানোর জন্য তার অ্যাবর্শন করতে হবে। এটা শুনে ইয়াংহা অবাক হয়ে যায়। সে নার্সকে জিজ্ঞাসা করে সে কি প্রেগনেন্ট। নার্স বলে হ্যাঁ। এরপর জিওনকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। ইয়াংহা এটা জানার পরে অনেক কাঁদতে থাকে এবং সে এইসবের জন্য নিজেকেই দায়ী করতে থাকে। কিছুক্ষণ পর হসপিটালে ইন্সপেক্টর বুমিন আসে। ইয়াংহা বলে আজ আমার জন্যই আমার মেয়ে এবং বন্ধুর এই অবস্থা। বুমিন বলে আপনি কি কখনো ব্যাঙের গল্পটা শুনেছেন? কুয়োতে ফেকা সমস্ত পাথর ব্যাঙের গায়ে গিয়ে লাগতো, অর্থাৎ কারো ঠাট্টার কারণে ব্যাঙটি আঘাত পায়। আর এই গল্পে আপনি হলেন সেই ব্যাঙ। এতে আপনার কোনো দোষ নেই। আপনি ভাবছেন আমি আগে কেন কিছু করিনি বা আমি অন্য কিছু করলে এমনটা হতো না। এসব বাদ দিন, আপনি নিজেকে সামলান এবং আপনার মেয়ের যত্ন নিন। এরপর বুমিন সেখান থেকে চলে যায়। সে গাড়ি স্টার্ট করতেই যাবে তখন ইয়াংহা তার কাছে এসে বলে মেয়েটা বলছিল সে বাগানে কিছু পুঁততে চায়। আমার মনে হয় সে আরো কাউকে খুন করেছে। এরপর আমরা বুমিন এবং উইসিয়নকে ইন্টারোগেশন রুমে দেখতে পাই। বুমিন বলে রেন্টাল হাউসের ওনারের সাথে তোমার ঝামেলা হয়েছিল, তাই তুমি তার মেয়েকে কিডন্যাপ করে পেটে ছুরি গেঁথে লেকের ধারে ফেলে এসেছো। তবে উইসিয়ন বুমিনের কথার কোনো উত্তর দেয় না। বুমিন বলে তোমাদের মতো খুনিকে অ্যারেস্ট করাও বৃথা, কারণ তখন তুমি বলবে তুমি ঘুরতে ঘুরতে লেকের পাড়ে গিয়েছিলে এবং তখন পুলিশকে সেখানে আসতে দেখে ভয়ে দৌড়ে পালাচ্ছিলে। তারপর তোমার উকিল এসে তোমাকে বেল দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। উইসিয়ন বলে সবকিছুই যদি জানেন তাহলে অ্যারেস্ট করলেন কেন? বুমিন বলে আর একটা কথা, তুমি যদি আরো কিছু করে থাকো তাহলে আমাকে বলবে না, না হলে খুঁজিতে মজা লাগবে না। তুমি তাহলে কার খুন করতে পারো, আর সেটা লুকোলেও কোথায় লুকোবে? ভুট্টা খেতে। এই কথাটা শুনে উইসিয়নের মুখ ফ্যাকাশে হয়ে যায়, যেটা বুমিন লক্ষ্য করে। এর মধ্যেই উইসিয়নের উকিল সেখানে চলে আসে। এরপর বুমিন তার সুপিরিয়রের কাছে গিয়ে বলে তার একটা সার্চিং টিম লাগবে। তবে তার সুপিরিয়র কোনো কথা না শুনেই ফোনে ব্যস্ত থাকলে বুমিন রেগে গিয়ে তার হাত থেকে ফোনটা কাড়িয়ে কেটে দেয়। এতে সুপিরিয়র রেগে গিয়ে বলে তোমার এত বড় সাহস? বুমিন বলে উইসিয়ন সম্ভবত কাউকে হত্যা করেছে। সেই অফিসার বলে এটা যদি না হয়? তখন বুমিন তাকে কিছু জিনিস দেখিয়ে বলে উইসিয়ন সুপারমার্কেট থেকে এইসব জিনিসগুলি কিনেছিল, এগুলো দিয়ে সম্ভবত সে লাশটাকে সরিয়ে ফেলার প্ল্যান করেছে। আমাদের কাছে একজন সাক্ষীও আছে। অফিসার বলে ঠিক আছে, তোমার যা করার তুমি তা করো, তবে আমার থেকে কোনো সাহায্য পাবে না। বুমিন বলে যদি আমি সার্চে কিছু না পাই তাহলে আমি রিজাইন দিয়ে দেব, কিন্তু হাতে নাতে ধরা পড়ার পরেও আপনি কিডন্যাপের কেস দেননি। সার্চে যদি কিছু পাওয়া যায় তাহলে কিন্তু আপনার চাকরি চলে যাবে। এরপর সে স্টেশন থেকে বেরিয়ে যায়। এখান থেকে সিন হসপিটালে শিফট হয়, যেখানে ডাক্তার বলছিল পেশেন্টকে ড্রাগস দেওয়া হয়েছে, তবে সে বমি করে সেটা তুলেও ফেলেছিল এবং নিজে থেকেই ফার্স্ট এড কিট নিয়েছিল। এই কারণেই বাচ্চাটা বেঁচে গেছে। অন্যদিকে উইসিয়নের উকিল তাকে বেল দিয়ে ছাড়িয়ে নেয়। উকিল বলে তোমার বাবা তোমাকে চলে যেতে বলেছে, এটাই তোমার লাস্ট চান্স। তবে উইসিয়ন তার কোনো কথা না শুনে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে বুমিন সেই ভুট্টা খেতে যায় সার্চ করার জন্য। এই সময় ইয়াংহা তাকে ফোন করে বলে ও আমার মেয়েকে প্রাণে মারতে চেয়েছিল, ওকে এত সহজে ছেড়ে দিলেন কি করে? বুমিন বলে আপনি চিন্তা করবেন না, ওকে আমরা ঠিক ধরে নেব। ইয়াংহা বলে এরপরে যা করার আমিই করব, এবং সে ফোনটা কেটে দেয়। সারা রাত তন্ন তন্ন করে ভুট্টা খেতে খোঁজার পর পুলিশ একটা অর্ধ কাটা মৃতদেহ পায়, যেটা ছিল ইন্সপেক্টর কিমের। অন্যদিকে উইসিয়ন সেই লন্ড্রিতে গিয়ে সমস্ত জামা কাপড় একত্রে আগুন লাগিয়ে দেয়, যার ফলে পুরো লন্ড্রিটা ধ্বংস হয়ে যায়। এরপর সে ইয়াংহার রেন্টালে আসে। তবে সেখানে এসে সে জেসিককে দেখতে পায়। জেসিক বলে তুমি কি ভেবেছিলে তোমার বাবা শুধু তোমার জন্যই উকিল পাঠিয়েছিল? এরপর সিন উইসিয়নের বাবার কাছে গেলে আমরা দেখি তিনি ল্যাপটপে তার সমস্ত অপরাধের ছবিগুলি দেখছেন। এর মধ্যেই রেন্টালে ইয়াংহাও চলে আসে। উইসিয়ন বলে তোমার ছেলেকে আমি এখানেই মেরেছি, তবে এর জন্য আমি একা দায়ী নয়, আমার পার্টনারকেও তুমি মেরে ফেলো, কারণ আমরা দুজন মিলেই তাকে এখানে পুঁতেছি। ইয়াংহা তখন জেসিককে বলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমার ছেলের মৃত্যুর খবরটা কাউকে জানাইনি। আমার মেয়ের ওপর থেকে এখন বড় ঝড় যাচ্ছে, তাই আমি কষ্টটা বুঝতে পারছি। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে তোমার ছেলেকে এখানে মারা হয়েছে, তবে আমি ভেবেছিলাম হয়তো এটা আমার মনের ভুল। এই মিথ্যে সান্ত্বনা নিজেকে দেই। এটা শুনে জেসিক রেগে যায় এবং ইয়াংহার দিকে বন্দুক তাক করে জেসিক ইয়াংহার হাতে এবং উইসিয়নের পেটে গুলি করে। তবে উইসিয়ন তাকে বলে তুমি আমাকে মেরে ফেললেও আমি ভূত হয়ে তোমার ছেলের ভূতকে খুঁজব এবং তাকে সেখানেও মেরে ফেলবো। জেসিক বলে আমি বুঝতে পারছি তুই কেন আমাকে বিয়ে করেছিলিস। আসলে তুই তোর এই জঘন্য জীবন থেকে মুক্তি পেতে চাইছিলি। নে, তোর এই ইচ্ছাটা এখন আমি পূরণ করে দিচ্ছি। এরপর সে তাকে গুলি করে মারতেই যাবে, তখনই সেখানে বুমিন চলে আসে। বুমিন জেসিককে বন্দুকটা নিচে নামাতে বলে, তবে সে কোনো মতেই বন্দুকটাকে নিচে নামায় না।
বুমিন বলে, আমরা লাশটা পেয়ে গেছি, এবার ওকে খুনের দায়ে জেল খাটাবো। ঠিক তখনই জেসিক বুমিনের দিকে বন্দুক তাক করে বলে, আপনি গানটা নিচে নামান। বুমিন আর কোনো উপায় না পেয়ে গানটা নিচে ফেলে দেয়। তখনই জেসিক আবারও উইসিয়নের দিকে বন্দুক তাক করে, তবে এবার ইয়াংহা তাকে বাধা দেয়। এর ফলে তারা দুজন ছিটকে পড়ে যায়। এই সুযোগেই উইসিয়ন বন্দুকটা তুলে বুমিনের কাঁধে একটা গুলি করে, তবে তারপরে সে বন্দুকটাকে রিলোড করতে না পারায় সেটাকে সেখানেই ফেলে রুম থেকে বেরিয়ে যায়। সাথে সাথেই জেসিক উইসিয়নের মাথায় গুলি করে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর কয়েক মাস পেরিয়ে যায়। ইন্সপেক্টর বুমিন মোটেলে যায় কিহোর সঙ্গে দেখা করার জন্য। সে সেখানে একটা মোটেলের সাথে তার ফ্যামিলির ছবি দেখতে পায়। বুমিন বলে, এরকমই একটা মোটেলের ছবি আমার কাছেও ছিল, তবে কোথাও একটা হারিয়ে গেছে। তখন কিহো ইয়াংহার আনা মোটেলের ছবিটা বুমিনকে দেখায়। বুমিন বলে, চিয়েনচোল যে হসপিটালে মারা গিয়েছিল সেখানে জাংদুর মা ভর্তি ছিল, আর জাংদু সাংজুং এর বন্ধু, তাই খুনটা কে করতে পারে সেটা আমি ভালোভাবেই জানি, তবে কখনো কখনো সত্যি সামনে আনতে নেই। এরপর বুমিন সেখান থেকে চলেই যাবে। তখনই কিহো বলে, আপনি যদি সব জানেন তাহলে আপনি আমাকে অ্যারেস্ট করছেন না কেন? তখন বুমিন বলে, আমি মনে করি না যে তুমি কোনো ভুল করেছো। অন্যদিকে ইয়াংহা তার স্বাভাবিক লাইফে ফিরে এসেছে এবং সেই লন্ড্রি পুড়ে যাওয়ার পর থেকে সেই লন্ড্রিওয়ালা সেখানে একটা কফি শপ খুলেছে, যেটা এখন রমরমিয়ে চলছে। এদিকে জিওন তার ফ্যামিলি নিয়ে ওই রেন্টালে একদম পার্মানেন্ট শিফট হয়ে গেছে। এই সময় ইয়াংহার ফোনে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল, আমি আপনার ওখানে একটা রুম ভাড়া নিতে চাই। ইয়াংহা তাকে রিপ্লাই দিয়ে বলে, সরি, আমি রেন্টাল বিজনেসটা বন্ধ করে দিয়েছি। আর এর সাথেই এই অসাধারণ সিরিজটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।